বুঝছো বা প্যাসেজ সম্পর্কে ধারণা আছে তারা জানে এটা কোন ঘটনা। এটা হলো দ্য লেজেন্ড অফ গাজী। ঠিক আছে, মানে গাজী পীর নামে একজন লোক ছিল, সেই লোকের ঘটনা এটা। তো আমরা এটা পড়বো, আশা করি তোমাদের ভালো লাগবে এইটা। আচ্ছা, তো চলো আমরা শুরু করি, যেহেতু সব ক্লিয়ার আছে তাহলে আমরা সব শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো সবাই একটু কমেন্ট করে জানাও তো কার কার বই আছে আর কার কার বই নাই। হ্যাঁ, অনেক স্টুডেন্ট থাকে যাদের আসলে বাংলা ইংরেজি বই থাকে না ইন্টারমিডিয়েটে। হ্যাঁ, এটা আমি নিজের স্টুডেন্ট লাইফে দেখে আসছি, অনেকে থাকে না। তো তোমরা যারা ক্লাস করতেছি কমেন্ট করে জানাইতে পারো যে কার কার আসলে ফার্স্ট ইয়ার বই আছে এবং কার কার নাই। আচ্ছা, তো দেখো এখানে প্রথম যে লাইনটা বলছে আমরা পড়া শুরু করি। একদম প্রথম আমরা বলছিলাম যে প্যাসেজ ধরে ধরে আমরা বাংলা অনুবাদ করে পড়বো, যাতে আমরা কোনো জায়গায় না আটকায়া যাই। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে বলছে আমরা প্যাসেজ ধরে ধরে পড়ি। বলছে দ্য লেজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড। ঠিক আছে, দ্য লিজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড। এখন দেখো যে সাম মিথস অ্যান্ড লিজেন্ড, অ্যাকর্ডিং মানে কি? অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মানে কি ভাইয়া? আমি একদম ভেঙে ভেঙে পড়াবো। ঠিক আছে, দেখবা পড়ে একদম মানে অড মিনিং সহ পড়াই দিব, তারপর আবার যেটা বললাম যে প্যাসেজের শেষে অড মিনিং অ্যাড করে দিছি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো অ্যাকর্ডিং টু মানে কি? অ্যাকর্ডিং টু মানে হলো যে অনুসারে। হ্যাঁ, অনুসারে, অ্যাকর্ডিং টু এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে মনে রাখতে পারো তোমরা, যে অনুসারে। অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। তারপর কি বলছে যে মিথস অ্যান্ড অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড। ঠিক আছে, তো এখানে মিথস মানে কি বোঝায় এবং লিজেন্ড মানে কি বোঝায়? মিথস মানে হলো পৌরাণিক কাহিনী। কি ভাইয়া? পৌরাণিক কাহিনী। হ্যাঁ, পৌরাণিক কাহিনী, কাহিনী, কাহিনী। মনে করো যে ইতিহাসের একটা ঘটনা, বা তুমি তোমার দাদি নানির কাছ থেকে একটা ঘটনা শুনছো, সেটা হলো পৌরাণিক কাহিনী। হ্যাঁ, অনেক পুরান কাহিনী। সেই পুরান কাহিনীটাই মনে করো যে শব্দটাই মনে করো যে ট্রান্সফার হয়ে মনে করো যে ডিরাইভড হয়ে পৌরাণিক কাহিনীতে চলে আসছে। আর লিজেন্ড মানে কি? আমরা জানি লিজেন্ড মানে হলো কিংবদন্তি। হ্যাঁ, কিংবদন্তি, কিংবদন্তি, কিংবদন্তি। কিন্তু এই যে প্যাসেজটা, এই প্যাসেজে কিন্তু লিজেন্ডের আর একটা অর্থ প্রকাশ করে। এটা মানে হলো যে পুরনো। ঠিক আছে, পুরনো বা মনে করো যে অনেক আগের পৌরাণিক কাহিনীর মতোই। ঠিক আছে, তো লিজেন্ড মানে তোমাকে যদি এই প্যাসেজের ক্ষেত্রে লিজেন্ডের সিনোনিম দিতে বলে, তো সবসময় যে কিংবদন্তির সিনোনিমে থাকবে এরকম না। অনেক সময় এর সিনোনিম হিসাবে তোমাকে মিথসও দিতে পারে। ঠিক আছে, মিথস একটা সিনোনিম হিসাবে ইউজ হইতে পারে এই ক্ষেত্রে। ঠিক আছে, তো লিজেন্ড এই ক্ষেত্রে আসলে কিংবদন্তি এবং পুরনো কিছু বুঝাইতে ইউজ করা হয়েছে এই প্যাসেজে। আচ্ছা, তাহলে দ্য লিজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড মানে কি? যে কিছু পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি অনুসারে দ্য লিজেন্ড গাজী। ঠিক আছে, লিজেন্ড গাজী কি বলছে এখানে? দেখো যে গাজী পীর ওয়াজ আমি হাইলাইট করে দেই, বুঝতে আরো সহজ হবে। যে গাজী পীর ওয়াজ এ মুসলিম সেইন্ট। ঠিক আছে, তার মানে গাজী পীর ওয়াজ মানে কি? গাজী পীর ছিলেন একজন মুসলিম সেইন্ট, মানে হলো মুসলিম সাধক। ঠিক আছে, মুসলিম সেইন্ট মানে কি? মুসলিম সেইন্ট মানে মুসলিম সাধক। এখানে সেইন্ট কথাটা মনে রাখবা। সেইন্ট কথাটার অর্থ কি? সেইন্ট মানে হলো সাধক। ঠিক আছে, সাধক। ওই যে আমরা আগে তোমরা অনেকে শুনছো না, সাধু বাবা, ঠিক আছে, দরবেশ বাবা, এরকম আর কি। হ্যাঁ, সেইন্ট। তারপরে কি বলছে দেখো, যে হু ইজ সেইড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস। ঠিক আছে, গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধক, যিনি কি পার্টস অফ বেঙ্গল, কি বলছে যে লাস্টের টুকু দেখো, যে লাস্টের টুকুতে কি বলছে? আমরা জানি যে আমরা যখন ইংরেজি ট্রান্সলেট করি আমরা পেছনের দিক থেকে সামনে আসি, তাই না? ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন, তার মানে কি সুন্দরবনের কাছাকাছি বাংলাদেশের একটা অঞ্চলে। ঠিক আছে, সে কি করে? হু ইজ সেইড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যে ইসলাম প্রচার শুরু করেছিল বলে বলা হয়। ঠিক আছে, ইজ সেইড টু মানে কি? হু ইজ সেইড টু মানে বলা হয়। ঠিক আছে, সেইড টু মানে কি? সেইড টু মানে বলা হয়ে থাকে, এটা বলা হয়ে থাকে এরকম। ঠিক আছে, সেইড টু মানে বলা হয়। ঠিক আছে, হ্যাভ স্প্রেড ইসলাম মানে কি? ইসলাম প্রচার করেছিলেন। হ্যাভ স্প্রেড ইসলাম মানে কি? ইসলাম প্রচার করেছে। স্প্রেড মানে হলো প্রচার করা। স্প্রেড মানে কি? প্রচার করা বা ছড়িয়ে দেওয়া। স্প্রেড মানে কি ভাইয়া? স্প্রেড মানে হলো প্রচার করা বা ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, প্রচার করা
বা ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, ঠিক আছে, ছড়িয়ে দেয়, স্প্রেড। তাহলে হু ইজ সেইড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যাকে বলা হয় যে ইসলাম প্রচার করেছিল, ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন, সুন্দরবনের কাছাকাছি যে বাংলাদেশের অঞ্চল ছিল, বাঙালি অঞ্চল ছিল, সে অঞ্চলে আসলে কি করেছিল, সেই ইসলামটাকে ছড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম লাইন, যেটা সে প্রথম লাইনের মনে করো যে বাংলা অনুবাদ। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, যে হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকেলস। ঠিক আছে, ক্রেডিট, ক্রেডিট কথাটা তো তোমরা জানো তাই না, যে আমরা ওকে ক্রেডিট দিলাম। ক্রেডিট দেওয়া মানে কি, কৃতিত্ব দেওয়া, তাই না? ক্রেডিট দেওয়া মানে কি ভাই বলো তো? ক্রেডিট দেওয়া মানে হলো কৃতিত্ব দেওয়া, এখানেও ক্রেডিটেড মানে কি, কৃতিত্ব দেওয়া। ঠিক আছে, তাহলে হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকেলস, মিরাকেলস মানে অলৌকিক ঘটনা। বলে না যে ধরো একটা অসম্ভব ঘটনা, ধরো তোমার সামনে একটা ঘটনা ঘটবে, ঠিক আছে, তো যেটা আসলে অসম্ভব, তো তুমি তখন বলো, বা আমরা তখন বলি যে এই ঘটনাটা তখনই সম্ভব হবে যদি এই ক্ষেত্রে একটা মিরাকেল ঘটে, তাই না? মানে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাহলেই এই জিনিসটা পসিবল হবে। তো মিরাকেল মানে হলো অলৌকিক ঘটনা। ঠিক আছে, মিরাকেল মানে কি, মিরাকেল মানে হলো এই যে অলৌকিক ঘটনা, এখানে দেওয়া আছে অলৌকিক ঘটনা। আর ক্রেডিট মানে কি, ক্রেডিট মানে হলো কৃতিত্ব, ক্রেডিট মানে হলো কৃতিত্ব। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মিরাকেলস, মানে তাকে অনেক অলৌকিক ঘটনার কৃতিত্ব দেওয়া হয়। তার মানে তার এই যে গাজী পীর যে ছিলেন, ওনার অনেক অলৌকিক ঘটনা ছিল, যেমন উনি বাঘের পিঠে ঘুরে বেড়াতেন, হাতে সাপ নিয়ে থাকতেন। ঠিক আছে, এগুলো আমরা দেখবো সামনে, এগুলো আছে। তারপর কুমিরের সাথে যুদ্ধ করতেন, এগুলো তার অলৌকিক ঘটনা ছিল। যেমন দেখো এখানে বলছে যে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিম্যাল অ্যান্ড মেক দেম ডোকাইল। উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিম্যাল। ঠিক আছে, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমাল, তার মানে কি, যে ধারণা করা হয় তিনি বিপজ্জনক প্রাণীদের শান্ত করতেন। ডেঞ্জারাস অ্যানিমাল মানে হলো কি, বিপজ্জনক প্রাণী। আর কাম মানে কি, কাম মানে হলো শান্ত করা। কাম মানে কি, কাম মানে হলো এই যে শান্ত করা। ঠিক আছে, কাম মানে হলো শান্ত করা। অ্যান্ড মেক দেম ডোকাইল, ডোকাইল মানে কি, ডোকাইল মানে হলো এই যেখানে দেখো বলছে অনুগত বা গৃহপালিত করতেন। হ্যাঁ, এই অনুগত করা। ডোকাইল মানে কি ভাইয়া, ডোকাইল মানে হলো অনুগত করা। ঠিক আছে, আমি মার্ক করে দিই, এই যে দেখো ডোকাইল মানে কি, ডোকাইল মানে হলো অনুগত করা। ডোকাইল মানে, ডোকাইল মানে হলো অনুগত করা। হ্যাঁ, এটা কিন্তু মিস করা যাবে না। আর কাম মানে কি, কাম মানে হলো শান্ত করা। কাম মানে হলো কি, কাম মানে হলো শান্ত করা। ঠিক আছে, তার মানে উদাহরণস্বরূপ বলতেছে হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমাল অ্যান্ড মেক দেম ডোকাইল, সে বিপজ্জনক প্রাণীদের শান্ত করত এবং কি করত, তাদেরকে অনুগত করত, ডোকাইল করত। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে এখানে দেখো, যে আচ্ছা দেখা যাচ্ছে কিনা আমার ভিডিওর, আচ্ছা এখন ঠিক আছে, এখন দেখা যাবে। দেখো তারপর কি বলছে, যে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং। তার মানে কি, ডেপিক্টেড মানে কি, ডেপিক্টেড মানে হলো, দেখো আমি মার্ক করে দিই, ডেপিক হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং। আচ্ছা, পার্টস অর স্ক্রল পেইন্টিং মানে কি, তোমরা ওই যে আমরা যখন পড়তাম যে পাহাড়পুর বা সোনারগাঁও, এই ধরনের প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো পড়তাম বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পড়তাম, তখন তোর পটচিত্র নামটা শুনছো না? এই যে পটচিত্র, আমি একটু লেখা দিই, দেখো পটচিত্র, পটচিত্র। ঠিক আছে, পটচিত্র মানে পুরান একটা ছবি। ঠিক আছে, সাধারণত এই ছবিগুলো আঁকানো থাকে, হাতে আঁকানো থাকে। ঠিক আছে, পটচিত্র। তো এই যে পার্টস অর স্ক্রল পেইন্টিং করতে আসলে এই পটচিত্রই বলে। হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং। ঠিক আছে, রাইডিং এ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার্স। ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার্স মানে কি, যে ফায়ার্স লুকিং মানে হলো হিংস্র। ঠিক আছে, হিংস্র বা রাগী। ফায়ার্স লুকিং মানে কি ভাই, ফায়ার্স লুকিং মানে হলো হিংস্র বা রাগী, যে হিংস্র চেহারা। ঠিক আছে, ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার্স মানে কি, বাংলাদেশের টাইগার বা রয়্যাল বেঙ্গল টাইগারকে বুঝাইতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং, তাকে সাধারণত পটচিত্রে কিভাবে তুলে ধরা হয়, বর্ণনা করা হয়। ডিপিক্টেড মানে কি, যেটা বললাম যে বর্ণনা করা বা তুলে ধরা। ঠিক আছে, বা এইভাবে মনে করো যে তাকে চিত্রায়িত করা, ডিপিক্টেড বর্ণনা করা। হ্যাঁ, ডিপিক্টেড মানে হলো বর্ণনা করা, বা বর্ণনা করা না, চিত্রায়িত করা, এটাই মনে করো যে বেশি
কি বলে অ্যাকুরেট হয়। ডেপিক্টেড মানে হলো চিত্রায়িত করা, আমি একটু লিখে দিই এখানে দেখো যে চিত্রায়িত করা, হ্যাঁ চিত্রায়িত করা, চিত্রায়িত করা। তাহলে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পার্টস অর স্ক্রল পেইন্টিং, তাকে পটচিত্রে কিভাবে চিত্রায়িত করা হয়, রাইডিং এ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার। তার মানে কি যে একটা রাগী বা হিংস্র, মনে করো যে হিংস্র এবং রাগী ফেসের মতো বা চেহারার একটা বেঙ্গল টাইগার বা বাংলা বাঘ বা বেঙ্গল বাঘ যেটাকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলি, এর বেঙ্গল বাঘের উপরে সে বসে আছে। এ স্নেক ইজ হিজ হ্যান্ড, তার হাতে একটা সাপ নিয়ে, বাট ইন নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার, কিন্তু তার ছবিতে দেখে মনে হচ্ছে না সে কোনো বিপদে আছে। ঠিক আছে, যদি আমরা একদম সাধারণভাবে কল্পনা করি যে একটা লোক বাঘের পিঠে বসে আছে এবং তার হাতে একটা সাপ আছে, তাহলে তো সাধারণত তার আসলে কি দেখে মনে হবে সে খুব বিপদে আছে, তাই না? কিন্তু এই পটচিত্রে তাকে যেভাবে তুলে ধরা হয়েছে যে সে একটা বাঘের পিঠে চড়ে বসে আছে এবং হাতে একটা সাপ আছে, স্নেক ইজ ইন হ্যান্ড বাট ইন নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার। ঠিক আছে, বাট কি বলছে যে বাট ইন নো অ্যাপিয়ারেন্ট ইন ডেঞ্জার, কিন্তু দেখে মনে হচ্ছিল কি যে কোনো বিপদের মধ্যে তিনি ছিলেন না। ঠিক আছে, একদম হেসে খেলে মনে করো যে একটা বাঘের ওপরে হাতে একটা সাপ নিয়ে বসে আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি বলছে যে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, অ্যাকর্ডিং টু মানে কি, ওই যে বললাম একটু আগে পড়ছি আমরা, অ্যাকর্ডিং টু মানে কি, অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু অনুসারে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? তাহলে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ কিছু গল্প অনুসারে, হি অলসো ফট ক্রোকোডাইল হু হু কি বলছে এখানে যে threatened the people of the region full of canals and creeks। ঠিক আছে, threaten মানে হলো হুমকি স্বরূপ। থ্রেটেন মানে কি ভাইয়া? থ্রেটেন মানে হলো হুমকি স্বরূপ। ঠিক আছে, থ্রেটেন মানে কি হুমকি স্বরূপ, হুমকি স্বরূপ, হুমকি স্বরূপ। থ্রেট দেয় না মানুষ, ওই থ্রেট মানে কি হুমকি দেওয়া, এই থ্রেট থেকে থ্রেটেন কথাটা আসছে, হ্যাঁ থ্রেটেন। তাহলে হি অলসো ফট, ফট হলো পাস্ট ফর্ম, ফাইটের পাস্ট ফর্ম হলো ফট, তার মানে কি হি অলসো ফট ক্রোকোডাইলস মানে কুমির, তাহলে সে কুমিরের সাথে লড়াই করেছিল। ঠিক আছে, যেহেতু ফট আছে পাস্ট ফর্মে তার মানে কি করেছিল, লড়াই করেছিল। তাহলে হি অলসো ফট ক্রোকোডাইলস হু থ্রেটেন, যেটা হুমকি স্বরূপ ছিল, দ্য পিপল অফ দ্য রিজিয়ন, রিজিয়ন মানে হলো এলাকা, রিজিয়ন মানে কি ভাইয়া? রিজিয়ন মানে হলো এলাকা বা অঞ্চল, রিজিয়ন মানে কি এলাকা বা অঞ্চল, হ্যাঁ রিজিয়ন মানে হলো এলাকা বা অঞ্চল, অঞ্চল এলাকা বা অঞ্চল। তাহলে থ্রেটেন্ডেড দ্য পিপল অফ দ্য রিজিয়ন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক। ঠিক আছে, ক্যানেল মানে হলো খাল এবং ক্রিক্স মানে হলো মনে করো যে খাড়ি, যেখানে বলছে খাল ও খাড়িতে ভরা। ঠিক আছে, দেখো যেখানে মার্ক করে দিই সুন্দর করে যে খাল ও খাড়িতে ভরা, হ্যাঁ ক্যানেল অ্যান্ড ক্রিক্স। ঠিক আছে, তাহলে বলছে যে পীর কি করছিল, গাজী পীর কি করছিল, ফাইট করছিল। হি অলসো ফট ক্রোকোডাইল, সে কুমিরের সাথে লড়াই করেছিল। হু থ্রেটেন্ড দ্য পিপল অফ দ্য রিজিয়ন ফুল অফ ক্যানেলস এবং ক্রিক, মানে খাল এবং খড়িতে ভরা যে এলাকাটা ছিল, ওই এলাকায় যে মানুষজন ছিল, সে মানুষজনের জন্য হুমকি স্বরূপ ছিল একটা কুমির, এবং সেই কুমিরের সাথে এই গাজী পীর কি করেছিল, যুদ্ধ করেছিল বা ফাইট করেছিল। হ্যাঁ আচ্ছা, তারপরে বলছে ইনডিড এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং ইন দ্য বে অফ বেঙ্গল। ঠিক আছে, তার মানে হলো যে অটারি জঙ্গল, ইনডিড আ কাইন্ড অফ অটারি জঙ্গল মানে কি, যে একটা জলা জঙ্গলের মতো, মানে জলও ছিল জঙ্গলও ছিল, মানে ওই যে ক্যানেল অ্যান্ড ক্রিক যেটা বললাম যে খাল এবং খড়ি। ঠিক আছে, মানে যে খাল খড়িতে ভরা যে অঞ্চলটা ছিল, রিজিয়ন অফ ক্যানেল অ্যান্ড ক্রিক, যে এটা রিজিয়ন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক, মানে খাল খড়িতে ভরা যে অঞ্চলটা ছিল, ইনডিড আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, মানে এটা একটা জলা জঙ্গল টাইপের ছিল। বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, ঠিক আছে, মানে কি বঙ্গোপসাগরের বর্ডারের কাছাকাছি ছিল এটা। ঠিক আছে, মানে বঙ্গোপসাগরের সীমান্তবর্তী এলাকা ছিল এটা আর কি। আচ্ছা, তারপরের লাইনে যাই আমরা, দেখো কি বলছে যে বিকজ অফ মানে হলো কারণ, কি কারণ এখন সেটা দেখবো। হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স। ঠিক আছে, অ্যালার্ট মানে কি ভাইয়া? অ্যালার্ট মানে হলো সজাগ, অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে হলো সজাগ, অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে হলো সজাগ। আর ভিজিলেন্ট মানে কি বলো তো? ভিজিলেন্ট মানে হলো, আচ্ছা অ্যালার্ট মানে হলো সজাগ না, সরি ভুল বলছি, ভিজিলেন্ট মানে সজাগ হবে। আর দেখো অ্যালার্ট মানে হলো সতর্ক, তাই না? সতর্ক আমরা বলি যখন আমরা ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, তো আমরা ওই সময় যে ফিল্ডার থাকে তাদেরকে বলি অ্যালার্ট, সবাই একটু অ্যালার্ট থাকো, তার মানে কি সতর্ক থাকো। আর ভিজিলেন্ট মানে হলো সজাগ। ঠিক
ঠিক আছে, সজাগ, ভিজিলেন্ট মানে হলো সজাগ, ঠিক আছে। তো বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, তার সতর্ক এবং সজাগ প্রেজেন্স মানে কি, প্রেজেন্স মানে হলো উপস্থিতি, প্রেজেন্স মানে কি, প্রেজেন্স মানে হলো উপস্থিতি, হ্যাঁ উপস্থিতি। তাহলে তার সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে অল প্রেডাটরি অ্যানিমেলস ওয়ার সেইড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ডস, ঠিক আছে। প্রেডাটরি অ্যানিমেলস মানে কি, প্রেডাটরি অ্যানিমেলস মানে শিকারী প্রাণী, প্রেডাটরি অ্যানিমালস মানে কি, প্রেডাটরি অ্যানিমালস মানে হলো শিকারী প্রাণী, প্রেডাটরি অ্যানিমালস মানে কি ভাইয়া, মানে হলো শিকারী প্রাণী, হ্যাঁ শিকারী প্রাণী, শিকারী প্রাণী। কি বলছে, প্রেডাটরি অ্যানিমালস ওয়ার সেইড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ডস, বাউন্ডস মানে কি বলতো, বাউন্ডস মানে হলো সীমা, বাউন্ডস মানে কি, বাউন্ডস মানে হলো সীমা, ঠিক আছে, বাউন্ডস মানে হলো সীমা, বাউন্ডস মানে কি, বাউন্ডস মানে হলো সীমা, ঠিক আছে। তার মানে গাজী পীর যে ছিলেন তার সতর্কতা এবং সজাগ উপস্থিতির কারণে সকল শিকারী প্রাণী এবং হ্যাঁ সকল শিকারী প্রাণী কিসের ভিতরে থাকতো, কেপ্ট উইথিন বাউন্ডস, তার সীমার ভিতরে থাকতো, ঠিক আছে। তার মানে এক কথায় বলতে গেলে এই যে গাজী পীর ছিল সে কি করতো, যত রকমের মনে করো যে শিকারী বা হিংস্র প্রাণীগুলো ছিল তাদেরকে বশ করে রাখতো, ঠিক আছে। এটা ছিল গাজী পীরের একটা মিরাকেল বা অলৌকিক শক্তি, অলৌকিক ঘটনা, হ্যাঁ আচ্ছা, এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আর কি। আচ্ছা, তারপরের লাইনে দেখি কি বলছে, যে ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, এটাও বিশ্বাস করা হতো, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট মানে কি, এটাও বিশ্বাস করা হতো, হি এনাবলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। এনাবেলড মানে কি, এনাবলড, এনাবেলড মানে হলো সমর্থন, সমর্থন করা, কালি করি সমর্থন করা, হ্যাঁ বা সামর্থ্য, এনাবলড মানে কি সামর্থ্য, সামর্থ্য, বলে না যে আই এম নট ইনাবল ফর দিস, ঠিক আছে, মানে কি আমার এটা করার সামর্থ্য নাই, ঠিক আছে। তো ইনাবল মানে হলো সামর্থ্য। তার মানে বলছে হি ওয়াজ অলসো বিলিভড দ্যাট, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এটাও বিশ্বাস করা হতো, হি এনাবলড ভিলেজার্স, সে ভিলেজার বা গ্রামবাসীদের সমর্থন দিয়েছিল, কি সমর্থন দিয়েছিল, যে টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, মানে জঙ্গলে কাছাকাছি বসবাস করতে, অ্যান্ড ফরেস্ট অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের জমি জমা চাষাবাদ করার জন্য, ঠিক আছে। মানে ওই সময় তো আসলে জঙ্গলের ভেতর অনেক হিংস্র প্রাণী থাকতো, এই জন্য মানুষজন আসলে জঙ্গলের কাছাকাছি যেত না, এই জন্য কি করতো গাজী পীর সেই সব গ্রামবাসীদের উৎসাহিত করতো বা এনাবলড করতো, ঠিক আছে, সমর্থন দিত, শক্তি মানে বলতো যে তোমরা যাও সমস্যা নাই, আমি তোমাদেরকে সাপোর্ট দিব, এনাবলড করবো। তো এনাবল দিত ভিলেজারদের টু লিভ ক্লোজার দ্য ফরেস্ট, মানে তারা যেন জঙ্গলের কাছাকাছি যে বসবাস শুরু করে, সেখানে যে তাদের প্রতি জমিগুলো ছিল সেগুলোতে যেন চাষাবাদ শুরু করে, ঠিক আছে। এই জন্য গাজী পীর গ্রামবাসীদের কি করতো, গ্রামবাসীদের উদ্বুদ্ধ করতো, হ্যাঁ বা এনাবল করতো। আচ্ছা, তারপরে দেখো বলছে কি, যে কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি মানে হলো কি ফলাফল স্বরূপ, কনসিকুয়েন্টলি মানে কি ফলাফল স্বরূপ, পিপল অফ দিস রিজিয়ন, এই অঞ্চলের মানুষ, রিজিয়ন মানে অঞ্চল, পিপল অফ দিস রিজিয়ন, এই অঞ্চলের মানুষ উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তার কাছে প্রোটেকশন মানে কি সুরক্ষা, সুরক্ষার জন্য প্রে করা মানে কি প্রার্থনা করত, ঠিক আছে। তাহলে কি কনসিকুয়েন্টলি ফলাফল স্বরূপ পিপল অফ দিস রিজিয়ন, এই অঞ্চলের মানুষজন উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তার কাছে কি সুরক্ষার জন্য প্রার্থনা করত, ঠিক আছে। প্রোটেকশন মানে কি, প্রোটেকশন মানে হলো প্রার্থনা করা, ঠিক আছে। রিজিয়ন মানে কি, রিজিয়ন মানে হলো অঞ্চল, এগুলো আমরা অলরেডি জানি, হ্যাঁ তারপরে এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু ভুল করা যাবে না। তারপরে দেখো কি বলছে, যে দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভ ইন ফক লিটারেচার। প্রিজার্ভ মানে কি বলতো, প্রিজার্ভ মানে হলো যে সংরক্ষিত থাকা, হ্যাজ বিন প্রিজার্ভ, এই যে প্রিজার্ভ, প্রিজার্ভ মানে কি, প্রিজার্ভ মানে সংরক্ষিত থাকা, হ্যাঁ প্রিজার্ভ মানে সংরক্ষিত থাকা, সংরক্ষিত থাকা। তার মানে দ্য স্টোরি অফ গাজী পীর, গাজী পীরের এই গল্পটি বা ঘটনাটি হ্যাজ বিন প্রিজার্ভ সংরক্ষিত আছে ইন ফক লিটারেচার। ফক লিটারেচার মানে কি, যে শিল্পকলায়, ঠিক আছে, মানে হলো শিল্পকলা বা লোক সাহিত্য, লিটারেচার মানে হলো, লিটারেচার মানে হলো সাহিত্য, সাহিত্য, আর ফক মানে হলো লোক, লোক তাই না, আমরা জানি লোক, ফক মিউজিক আমরা পড়ছি, ফক মিউজিক মানে লোকসঙ্গীত, তাহলে ফক লিটারেচার মানে কি লোক সাহিত্য। তাহলে গাজী পীরের ঘটনা কোথায় প্রিজার্ভড আছে বা কোথায় সংরক্ষিত আছে, ফক লিটারেচার, লোক সাহিত্য, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, আর্ট মানে কি, আর্ট মানে হলো শিল্পকলা, আর্ট মানে কি, আর্ট মানে হলো শিল্প বা শিল্পকলা, এখানে আর্ট মানে আসলে শিল্পকলা হিসাবে ইউজ করা হয়েছে, যে অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট অ্যান্ড
হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজেনাস থিয়েটার, এবং ইন্ডিজেনাস থিয়েটার মানে হলো কি দেশীয় নাট্যমঞ্চ। ইন্ডিজেনাস মানে হলো দেশীয়, থিয়েটার মানে হলো নাট্যমঞ্চ। ইন্ডিজেনাস থিয়েটার মানে কি দেশীয় নাট্যমঞ্চ। ইন্ডিজেনাস থিয়েটার মানে হলো দেশীয় নাট্যমঞ্চ। হ্যাঁ, ইন্ডিজেনাস থিয়েটার মানে কি দেশীয় নাট্যমঞ্চ। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে গাজী পীরের, এই যে আমরা দেখলাম যে গাজী পীরের এই ঘটনা, এটা কোথায় কোথায় রিজার্ভ আছে বা প্রিজার্ভড আছে, তুমি অ্যান্সার কি দিবা? একটা হলো ফক লিটারেচার, একটা হলো আর্ট, আর একটা হলো কি ইন্ডিজেনাস থিয়েটার। ঠিক আছে, এই তিনটা জায়গায় হলো গাজী পীরের এই ঘটনাটা সংরক্ষিত আছে। তারপরে দেখো যে আরেকটা জায়গায় সংরক্ষিত আছে, সেটা হলো ব্রিটিশ মিউজিয়াম। এই কথাটা যে লাস্টের লাইনে বলছে যে সাম গাজী পটস অথবা স্ক্রলস আর পার্ট অফ কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। মানে গাজীর যে পটচিত্র ছিল, ঠিক আছে, পার্ট স্ক্রলস মানে কি পটচিত্র, আমি বারবার বলতেছি পার্ট স্ক্রলস মানে হলো পটচিত্র। হ্যাঁ, পটচিত্র। তাহলে সাম গাজী পট স্ক্রলস মানে গাজী পীরের কিছু পটচিত্র, আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়ামের কালেকশন হিসাবে বা সংরক্ষণ হিসাবে রয়ে গেছে। ঠিক আছে, মানে ব্রিটিশ মিউজিয়াম যে আছে সেখানেও আসলে এই গাজী পীরের কিছু পটচিত্র রাখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন বলো তো যে ফুল ঘটনাটা তোমরা বুঝছো কিনা, ফুল প্যাসেজটা বুঝছো কিনা, প্যাসেজের কোনো ওয়ার্ড, স্পেসিফিক ওয়ার্ড বা কোনো অংশ তোমাদের বুঝতে সমস্যা হয়েছে কিনা, একটু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। যদি সব ক্লিয়ার থাকে তাহলে আমরা দেখো এই প্যাসেজ থেকে 25টা বাছাই করা ওয়ার্ড মিনিং সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা শিখবো এখন। তো সবাই একটু কমেন্ট করে জানাও যে এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, ইকরা ইসলাম বলছে যে আমার বই আছে, ভালো। আফিফা তিহা বলছে যে আমি গাইড নিছি, বই নিই নাই। আচ্ছা, এটাও ভালো, গাইড নিলেও চলে। ঠিক আছে, আচ্ছা। তো আমি দেখতাম যে ইন্টারমিডিয়েটে আসলে অনেকেরই ইংরেজি বই থাকতো না। ঠিক আছে, ইংরেজি বাংলা বইগুলো আসলে থাকতো না। আচ্ছা, ঠিক আছে, যেহেতু কারো কোনো সমস্যা নাই তাহলে আমরা ওয়ার্ড মিনিংয়ে চলে যাই। দেখো আমরা কিন্তু ওয়ার্ড মিনিং পড়ে আসছি যে লিজেন্ড মানে কি পড়ে আসছে, কিংবদন্তি, তাই না? এবং বলছিলাম যে লিজেন্ড মানে কিন্তু অনেক সময় যে এই গল্পের ক্ষেত্রে লিজেন্ড মানে যে শুধু কিংবদন্তি বোঝায় এরকম না। ঠিক আছে, আচ্ছা, এই গল্পে লিজেন্ড মানে কি বুঝাইছে, পৌরাণিক কাহিনী বোঝায় বা অতীতের ঘটনা এরকমও বোঝায়। তো লিজেন্ড মানে কি কিংবদন্তি, এটা একটা নাউন আমরা জানি। এবং দেখো যে এটা সিনোনিম কি বলছে, মিথ, এই যে পৌরাণিক কাহিনী। দেখছো, আমি কিন্তু এই কথা আগে বলে আসছিলাম যে লিজেন্ড এই ক্ষেত্রে শুধু কিংবদন্তি না, লিজেন্ড মানে আসলে পৌরাণিক কাহিনী বা অতীতের ঘটনাও কিন্তু বোঝাচ্ছে এখানে। এই জন্য সিনোনিম হিসাবে কি দেওয়া হয়েছে, যে মিথ। আবার বলছে দেখো ফ্যাবল, ফ্যাবল মানে হলো উপকথা বা লোককথা, গল্প। ঠিক আছে, মিথ মানেও পৌরাণিক কাহিনী, ফ্যাবল মানে উপকথা, মানে এগুলার কোনো কি যে মনে করো দাদি নানির কাহিনী, দাদি নানির কাছে শোনা ঘটনা বা কোনো একটা ইতিহাসের বই থেকে জানা ঘটনা এগুলো। হ্যাঁ, তো এগুলোকে বলা হয় মিথ, পৌরাণিক কাহিনী বা ফ্যাবল, উপকথা। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে, ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হলো বাস্তব সত্য। রিয়ালিটি মানে কি, রিয়ালিটি মানে হলো প্রকৃতি ঘটনা। ঠিক আছে, রিয়ালিটি মানে কি, রিয়ালিটি মানে বাস্তব ঘটনা। ওই যে আমরা শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ শুনি না যে তুমি রিয়ালিটি মানি নাও, মানে তুমি বাস্তবতা মেনে নাও। ঠিক আছে, এরকম। তারপর বলছিলাম ডকাইল, ডকাইল মানে কি, ওই যে বলছে যে গাজীপুর, ঠিক আছে, যে শিকারী প্রাণীগুলাকে ডকাইল করে, মানে কি অনুগত করে, শান্ত করে। ঠিক আছে, তো ডকাইল মানে কি অনুগত, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো ডকাইল যে অ্যাডজেক্টিভ, এটা কিভাবে বুঝবা? দেখো, অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভ কি না, অ্যাডজেক্টিভ বোঝার জন্য একটা শর্টকাট ট্রিক্স হলো যে এইটার পরে তুমি ওই ওয়ার্ডটার পরে তুমি একটা নাউন বসাই দিবা। যদি দেখো যে ওয়ার্ডটার পরে নাউন বসাইলে একটা ভালো মিনিং ক্রিয়েট করে, একটা অর্থ প্রকাশ করতেছে, তাহলে বুঝবা যে ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। যেমন ডকাইল, ডকাইল মানে হলো কি অনুগত। আমি যদি এটার পরে একটা একটা নাউন বসাই দিই, ধরো এনিম্যাল, এনিম্যাল মানে কি প্রাণী, এটা একটা নাউন। তাহলে ডকাইলের পরে যদি এনিম্যাল বসাই দিই, ডকাইল এনিম্যাল মানে কি অনুগত প্রাণী বা শান্ত প্রাণী, তার মানে এটা একটা অর্থ বহন করতেছে, তার মানে বোঝা যাচ্ছে ডকাইল হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো অ্যাডজেক্টিভ যখন তুমি একটা ওয়ার্ড দেখে কনফিউশনে থাকবা যে এটা আসলে অ্যাডজেক্টিভ নাকি আমি বুঝতেছি না, তখন তুমি কি করবা, সেটার পরে একটা নাউন বসাই দিবা এবং দেখবা যেটা কোনো অর্থ প্রকাশ করে কিনা। যদি প্রকাশ করে তাহলে সেটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ডকাইল মানে দেখলাম অনুগত, এটা হলো অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচ। তাহলে এটার সিনোনিম কি হবে, টেম, টেম মানে গৃহপালিত, এটা মনে রাখবা। টেম মানে কি, টেম মানে গৃহপালিত। আর একটা হলো সাবমিসিভ, সাবমিসিভ মানে নম্র। ঠিক আছে, আচ্ছা, আর একটা আছে, আর একটা সিনোনিম আছে, আমরা ছোট থেকে পড়ে আসছি, সেটা হলো কি ডোমেস্টিক। ডোমেস্টিক মানে কি বলো তো, ডোমেস্টিক মানে কি সবাই কমেন্ট করে জানাও।
ডোমেস্টিকের বাংলা কি? তাহলে যদি শান্ত হয়, ঠিক আছে, তাহলে এইটার বিপরীত কি হবে? ওয়াইল্ড। ওয়াইল্ড মানে কি? হিংস্র বা বন্য। ওয়াইল্ড মানে কি? হিংস্র বা বন্য। আর রেবেল, রেবেল মানে বিদ্রোহী, ঠিক আছে, মানে এটা রাগী। রেবেল মানে রাগী বুঝায়, বিদ্রোহী বুঝায়, ঠিক আছে, বিদ্রোহী বুঝায়। তো এটা হলো ডকাইলের বিপরীত শব্দ। তারপরে আসলো যে স্ক্রল। স্ক্রল মানে কি? পেঁচানো কাগজের বা কাপড়ের লিপি, যে বললাম যে স্ক্রল পটচিত্র, পাটের বা কাগজের থাকে, আগের দিনে পাটের থাকতো বা কাগজের থাকতো, ঠিক আছে। আচ্ছা, স্ক্রল হলো একটা নাউন, এটার সিনোনিম হলো রোল। রোল মানে হলো পেঁচানো বান্ডিল, যে কোনো কিছু পেঁচাইলে সেটাকে আমরা রোল বলি। তারপরে বলছে কি পার্চমেন্ট। পার্চমেন্ট হলো চর্মপত্র। পার্চমেন্ট মানে কি? একটা চর্মপত্র, ঠিক আছে। পার্চমেন্ট মানে কি? পার্চমেন্ট মানে হলো চর্মপত্র। তাহলে এইটার বিপরীত শব্দ কি হতে পারে? অ্যান্টোনিম হতে পারে বুকস। বুকস মানে বই। শীট মানে সমতল পাতা, ঠিক আছে। রোল মানে পেঁচানো। তাহলে পেঁচানোর কি হবে? পেঁচানোর অ্যান্টোনিম যেটা হবে যে শীট, ঠিক আছে, বা লিনিয়ার পেজ, ঠিক আছে। এগুলা কিন্তু সব অ্যান্টোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি। তারপরে যে বললাম ক্রিক, ওই যে ক্রিক বললাম যে ছোট নদী, ঠিক আছে। ক্রিক মানে কি? ছোট নদী বা খাড়ি বলছিলাম আমরা, তাই না? খাড়ি, খাড়ি এবং খাড়া। তো ক্রিক মানে হলো ছোট নদী, এটা কি একটা নাউন, ঠিক আছে। আমরা জানি স্ট্রিম মানে কি? ছোট নদী। স্ট্রিম মানে কি? ছোট নদী। ব্রুক, ব্রুক মানে হলো ঝর্ণা। ব্রুক মানে কি? ব্রুক মানে হলো ঝর্ণা। তাহলে এইটার বিপরীত শব্দ কি হইতে পারে? বিপরীত শব্দ হতে পারে ওশিয়ান, মানে মহাসমুদ্র। যেখানে ছোট নদী ছিল, ছোট নদীর কি বিপরীত শব্দ? বড় কিছু, তার মানে ওশিয়ান, সমুদ্র বা সি, ঠিক আছে। সি মানে কি? সাগর, ঠিক আছে, সমুদ্র। এটা হতে পারে কি? বড় কিছু, তার মানে এটা হবে আমাদের বিপরীত শব্দ, অ্যান্টোনিম। তারপরে দেখো বলছে কি ভিজিলেন্ট। ভিজিলেন্ট মানে যে বললাম যে সজাগ। ভিজিলেন্ট মানে পড়ছিলাম সজাগ, তাই না? সতর্ক বা সজাগ। এটা হলো কি? একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ভিজিল্যান্ট এটা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি এটার সিনোনিম কি হতে পারে? অ্যালার্ট। অ্যালার্ট মানে সতর্ক থাকা। ওয়াচফুল মানে দৃষ্টিশীল, সবসময় দৃষ্টিশীল, দৃষ্টি দিয়ে রাখতেছে, সবসময় সজাগ আছে, সচেতন আছে। হ্যাঁ হ্যাঁ, ইকরা ইসলাম বলছে ডোমেস্টিক মানে গৃহপালিত। হ্যাঁ, তার মানে ওইটা কিন্তু কি? ডকাইলের সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে ওয়াচফুল মানে দৃষ্টিশীল, এটা হলো কি? ভিজিলেন্টের একটা সিনোনিম। তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে? কেয়ারলেস মানে কোনো কেয়ার নাই, অসতর্কতা, ঠিক আছে। তারপর কি? ইনঅ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ না, অ্যাটেন্টিভ মানে আমরা জানি মনোযোগ দিচ্ছে, সচেতন আছে, সজাগ আছে। তো এটার বিপরীত শব্দ কি হইতে পারে? ইনঅ্যাটেন্টিভ মানে মনোযোগহীন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে যে কত বাজে? আচ্ছা, দেখো পিডাটরি। পিডাটরি মানে কি? ওই যে বলছিলাম পিডাটরি অ্যানিমাল মানে শিকারী প্রাণী বা হিংস্র প্রাণী। এটা কি? একটা এজ অ্যাডজেক্টিভ। বুঝে বললাম যে পিডাটরির পরে তুমি অ্যানিমাল বসায় দাও, মানে নাউন বসায় দাও, তাহলে কি? একটা হিংস্র প্রাণী বা শিকারী প্রাণী বোঝাচ্ছে, মানে একটা অর্থ প্রকাশ করতেছে। এজন্য পিডাটরি ওয়ার্ডটা কি? একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা সিনোনিম কি হবে? হান্টিং মানে কি? শিকারতা, ঠিক আছে। হান্টিং মানে শিকারতা। তারপর কি? র্যাপাসিয়াস। র্যাপাসিয়াস মানে লুণ্ঠনকারী। র্যাপাসিয়াস মানে কি? র্যাপাসিয়াস মানে লুণ্ঠনকারী, ঠিক আছে, যে মানে লুণ্ঠন করতে চায়, ঠিক আছে। যে শিকার করতে চায় তাকে বলা হয় শিকারী, যে লুণ্ঠন করতে চায়, ধ্বংস করতে চায়, ক্ষতি করতে চায় তাকে বলা হয় র্যাপাসিয়াস, ঠিক আছে। তাহলে এটার অ্যান্টোনিম কি হইতে পারে? বলো, অ্যান্টোনিম হইতে পারে কি? জেন্টেল মানে কি? শান্ত। তারপর কি? হার্বিভোরাস। হার্বিভোরাস মানে তৃণভোজী। হার্বিভোরাস মানে কি? হার্বিভোরাস মানে তৃণভোজী, তৃণভোজী প্রাণী, ঠিক আছে। তৃণভোজী প্রাণী মানে কি? একদম শান্তশিষ্ট একটা প্রাণী। যে প্রাণী তৃণভোজী সে কখনো হিংস্র হইতে পারে পারে না। আর বললো না যে ভাই গরু তো তৃণভোজী প্রাণী, কিন্তু গরু তো গুতা মারে, ঢিপ মারে, ঠিক আছে। তো ঢিপ মারা বা এটা আসলে হিংস্র বুঝায় না, ঠিক আছে। তো তৃণভোজী বা হার্বিভোরাস মানে হলো এটা কি? শান্তশিষ্ট একটা প্রাণীকে বোঝায়। জেন্টাল মানেও শান্ত। তো এগুলো হলো কি? প্রিডেটরির বিপরীত শব্দ। তারপরে দেখো কালেকশন। কালেকশন মানে কি? সংগ্রহ। এটা হল কি? একটা নাউন। আমরা জানি যে ওয়ার্ডের শেষে শোন থাকলে সেটা নাউন হয়। ওয়ার্ডের শেষে যদি শোন থাকে, শোন থাকলে সেটা নাউন হয়, ঠিক আছে। কালেকশন। তাহলে দেখো এখানে কালেকশন নাউন। তো এই ক্ষেত্রে এটার সিনোনিম কি বলছে? দেখো গ্যাদারিং মানে কি? সমাবেশ করা। কালেকশন মানে সংগ্রহ করা। আমরা বলি না জিনিসগুলোকে গ্যাদার করো মানে কি? একসাথে জড়ো করো, ঠিক আছে, সমাবেশ করো। গ্যাদারিং মানে সমাবেশ বলতেছে, বা গ্যাদারিং মানে এক জায়গায় জড়ো হওয়া, ঠিক আছে। তারপর বলছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন মানে একত্রিত করা বা পঞ্জীভূবন, একসাথে করা, অ্যাকুমুলেশন, ঠিক আছে। অ্যাকুমুলেশন এই যে দেখো টিআইওএন আছে, ঠিক আছে। টিআইওএন মানে কি? নাউন। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমাকে যদি মেইন ওয়ার্ড যেটা থাকবে পরীক্ষাতে, ধরো কালেকশন মেইন ওয়ার্ড দিচ্ছে, দিয়ে তোমাকে জানতে চাইছে যে সিনোনিম কি বা অ্যান্টোনিম কি, তোমাকে দেখা লাগবে যে মেইন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ।
যেহেতু এখানে কালেকশনটা নাউন পার্ট অফ স্পিচ, তার মানে তোমাকে অপশন থেকে অবশ্যই সিনোনিম যদি চায় সিনোনিম হিসাবে নাউনই সিলেক্ট করতে হবে, অ্যান্টোনিম যদি চায় অ্যান্টোনিম হিসাবে কি করা লাগবে, নাউনই সিলেক্ট করা লাগবে। তো তুমি মনে করো যে কালেকশন মানে সংগ্রহ, তুমি আর একটা ওয়ার্ড বের করলা যেটা মানেও সংগ্রহ বোঝায়, মানে সিনোনিমই বের করছো কিন্তু সেটা নাউন না, তাহলে কিন্তু ভাই তুমি মার্ক পাবা না, 0 পাবা। তার মানে প্রশ্নে যে ওয়ার্ডটা থাকবে সেটা যে পার্ট অফ স্পিচ থাকবে, আমরা কি অ্যান্সারও সেই একই পার্টস অফ স্পিচ বের করবো, তা না হলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হবে, এটা মাথায় রাখা লাগবে। তো এখানেও দেখো যে কালেকশন এটা নাউন, এই জন্য এখানে যে অ্যাকুমুলেশন বা গ্যাদারিং দেওয়া হয়েছে সবগুলাই কিন্তু নাউনই দেওয়া হয়েছে। তারপর দেখো এটা যদি আমরা বলি কি বলে যে অ্যান্টোনিমস বলি, বিপরীত শব্দ বলি, ডিস্ট্রিবিউশন মানে কি বন্টন, একত্রিত করা মানে জমা করা, ডিস্ট্রিবিউশন মানে কি বিলিয়ে দেওয়া, তার মানে কি বিপরীত শব্দ। ডিস্ট্রিবিউশন এটা কিন্তু নাউন, এই যে শোন আছে লাস্টে, দেখছো লাস্টে শোন থাকলে চোখ বন্ধ করে নাউন। তারপরে কি ডিসপারশন, ডিসপারশন মানে কি ভঙ্গ করে দেওয়া, ধরো একটা জিনিস অনেকগুলো জিনিস তুমি একসাথে ঢিপি করে রাখছো, কোনোভাবে জিনিসগুলো ছড়াই দিলা ছিটাই দিলে, এটাকে বলা হয় ডিসপারশন, ছত্রভঙ্গ করা, হ্যাঁ ডিসপারশন। এখানে দেখো এই যে শোন আছে SION থাকুক আর TION থাকুক, যেটাই থাকুক এটা কি, এটা হলো নাউন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে কি দেশীয়, ইন্ডিজেনাস মানে কি, ইন্ডিজেনাস মানে হলো দেশীয়, এটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমরা জানি যে ওয়ার্ডের শেষে OUS থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, ওয়ার্ডের শেষে OUS থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমি কিন্তু মার্ক করে দিতেছি, এই ক্লাসের মাধ্যমে তোমরা আসলে পার্টস অফ স্পিচগুলো শিখে যাচ্ছ, ঠিক আছে। তাহলে ইন্ডিজেনাস এটা হলো একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার সিনোনিম কি হবে নেটিভ, আমরা নেটিভ মানে কি স্থানীয়, নেটিভ মানে কি স্থানীয়। আবার একটা ওয়ার্ড আছে কি দেখো যে অ্যাবোরিজিনাল, অ্যাবোরিজিনাল, অ্যাবোরিজিনাল মানে কি, অ্যাবোরিজিনাল মানে হলো আদিম, ঠিক আছে। অ্যাবোরিজিনাল মানে কি, অ্যাবোরিজিনাল মানে হলো আদিম, তাহলে নেটিভ মানে স্থানীয়, অ্যাবোরিজিনাল মানে কি আদিম, দুইটা হলো কি ইন্ডিজেনাসের সিনোনিম। তারপরে যদি আমরা তাহলে ইন্ডিজেনাসের যদি বিপরীত শব্দ নেই অ্যান্টোনিম নেই কি নিব, ফরেন মানে বিদেশি, ঠিক আছে, ফরেন মানে কি বিদেশি। তারপর কি এক্সোটিক, এক্সোটিক মানে বহিরাগত, এক্সোটিক মানে কি, এক্সোটিক মানে বহিরাগত, ঠিক আছে। তাহলে ইন্ডিজেনাস মানে দেশীয়, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, যেহেতু নামে এসেছে OUS আছে, তাহলে কি এটা সিনোনিম হবে নেটিভ, ঠিক আছে। সিনোনিম কি হবে অ্যাবোরিজিনাল, অ্যাবোরিজিনাল মানে কি আদিম, তাহলে এটার বিপরীত শব্দ কি হবে ফরেন, ফরেন মানে কি বিদেশি। আবার কি এক্সোটিক, এক্সোটিক মানে কি বহিরাগত, এক্সোটিক মানে কি বহিরাগত, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তারপরে এখানে কি বলছে যে মিথ, এখানে কি বলছে মিথ, মিথ মানে কি পৌরাণিক বা রূপকথা, এটা কি নাউন, ঠিক আছে। এই যে আমরা দেখছিলাম লিজেন্ডের সিনোনিম দেখছিলাম মিথ, তাহলে মিথের সিনোনিম তুমি লিজেন্ড বসায় দাও, এই যে লিজেন্ড বসায় দিচ্ছে এখানে, ঠিক আছে, লিজেন্ড বসায় দিচ্ছে, ঠিক আছে। তো লিজেন্ড এবং মিথ দুইটা কি একটার একটা সিনোনিম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো হাইকুল ইসলাম বলছে ভাইয়া সাজেশনটার PDF দিলে ভালো হয়, PDF আমি দিয়ে দিব, হ্যাঁ PDF আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তাহলে মিথের সিনোনিম দেখুন লিজেন্ড, আবার একটা কি আছে ফিকশন, ফিকশন মানে কি কাল্পনিক গল্প, ঠিক আছে, কাল্পনিক গল্প, যে আমরা বলতে অনেক ফিকশন স্টোরি পড়ি, ফিকশনাল স্টোরি পড়তে পছন্দ করি, মানে কি কাল্পনিক গল্প পড়তে পছন্দ করি। তো ফিকশন, লিজেন্ড এগুলো সব মিথের সিনোনিম। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে ট্রুথ, ট্রুথ মানে কি সত্য, মানে যেটা কাল্পনিক নয়, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি প্রকৃত ঘটনা, ঠিক আছে। এগুলো হলো কি, এগুলো সব অ্যান্টোনিম। তারপর সেন্ট, ওই যে বললাম যে গাজী পীর কি ছিল, একজন মুসলিম সেন্ট ছিল, মুসলিম সাধু ছিল, মুসলিম পীর ছিল বা মুসলিম দরবেশ ছিল, ঠিক আছে। তাহলে সেন্ট মানে কি নাউন, ঠিক আছে। এটা তাহলে সিনোনিম কি হবে হলি পারসন, পবিত্র ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি, ঠিক আছে। তারপর কি সেজ, সেজ মানে হলো ঋষি, সেজ মানে কি, সেজ মানে হলো ঋষি, ঠিক আছে। মানে হিন্দু ধর্মের যে সাধুগুলা থাকে তাদেরকে আসলে ঋষি বলা হয়, সেজ বলা হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে যারা হলি পারসন বা সেজ বা সেন্ট সাধু তারা আসলে পাপ করে না, হ্যাঁ না, পাপ করে না, তার মানে কি নিষ্পাপ। তাহলে এটার যে অ্যান্টোনিম হবে যারা পাপী তারা, তাহলে যেখানে বলছে সিনার, ঠিক আছে, সিনার মানে কি পাপী। তারপর কি স্কাউন্ড্রেল, স্কাউন্ড্রেল মানে কি দুশ্চরিত্র, স্কাউন্ড্রেল মানে কি, স্কাউন্ড্রেল মানে দুশ্চরিত্র ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো স্প্রেড মানে কি বিস্তার করা, ছড়িয়ে দেওয়া, আমি একটু আগে দেখছিলাম স্প্রেড মানে কি বিস্তার করা, ছড়িয়ে দেওয়া। তাহলে এটার কি, এটার সিনোনিম কি হইতে পারে যে ডিসেমিনেট, ডিসেমিনেট মানে কি প্রচার করা, ডিসেমিনেট মানে প্রচার করা, বা স্ক্যাটার, স্ক্যাটার মানে ছিটিয়ে দেওয়া, স্ক্যাটার মানে কি ছিটিয়ে দেওয়া বা বিচ্ছুরণ করা, হ্যাঁ স্ক্যাটার। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে সাপ্রেস, সাপ্রেস মানে কি আমরা জানাই যে কমায় নিয়ে আসা, ঠিক আছে, দমন করা, একটা জিনিস যখন বেড়ে যায় সেটাকে সাপ্রেস করা হয়, মানে কমিয়ে নিয়ে আসা হয়। তার মানে কি স্প্রেড মানে বিস্তার করা, বাড়ায়া দেওয়া,
আর সাপ্রেস মানে কি কমায় নিয়ে আসা, তাহলে কি এটা বিপরীত শব্দ। তারপর কালেক্ট মানে কি সংগ্রহ করা, একত্রিত করা, সংগ্রহ করলা তার মানে কি এটাও কমায় নিয়ে আসলা, ঠিক আছে, কাছে নিয়ে আসলা, কালেক্ট করলা, তো এটাও কি, এটা হলো আমাদের অ্যান্টোনিম। তাহলে স্প্রেডের আর একটা অ্যান্টোনিম হইতে পারে, সেটা কি বলতো, গ্যাদারিং, ঠিক আছে, গ্যাদারিং। তাহলে গ্যাদারিং না আলটিমেটলি গ্যাদার হবে। তো স্প্রেড মানে বিস্তার করা, গ্যাদার মানে কি একত্রিত করা, ঠিক আছে। আচ্ছা, গ্যাদার মানে হলো একত্রিত করা। আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে ক্রেডিট। ক্রেডিট মানে কি কৃতিত্ব দেওয়া, ক্রেডিট মানে কি কৃতিত্ব দেওয়া, এটা একটা ভার্ব। ক্রেডিট মানে কৃতিত্ব দেওয়া, এটা হলো একটা ভার্ব। এটার সিনোনিম হতে পারে অ্যাসাইন। অ্যাসাইন মানে নির্দিষ্ট করা, অ্যাসাইন মানে কি নির্দিষ্ট করা। তারপর কি হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি আরোপ করা, ঠিক আছে। অ্যাট্রিবিউট মানে কি, অ্যাট্রিবিউট মানে আরোপ করা, অ্যাসাইন মানে নির্দিষ্ট করা, ক্রেডিটের সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি হইতে পারে ডিসবিলিভ মানে অবিশ্বাস করা, ঠিক আছে। তুমি একজনকে ক্রেডিট দিবা, কখন ক্রেডিট দিবা, যখন তুমি বিশ্বাস করছো বা নিজ চোখে দেখছো যে সে কাজটা করছে তোমার জন্য, তখন তুমি কি করবা, ক্রেডিট দিবা। তাহলে যখন তুমি জিনিসটা বিশ্বাস করো না তখন তুমি ক্রেডিট দিবা, তার মানে অবিশ্বাস করাটা কি ক্রেডিটের বিপরীত শব্দ। এই জন্য এখানে বলছে যে ডিসবিলিভ, এটা হলো কি ক্রেডিটের বিপরীত শব্দ। এবার ব্লেম দেওয়া, দোষারোপ করা। একজন বলতেছে আমি করছি, আমাকে কৃতিত্ব দাও, তুমি বলতেছো না তুমি করো নাই, তার মানে কি তুমি তাকে ব্লেম দিচ্ছ, দোষারোপ করছো। এই জন্য ব্লেমটা হলো কি ক্রেডিটের বিপরীত শব্দ। তারপরে দেখো মিরাকেল। মিরাকেল মানে কি অলৌকিক ঘটনা, এটা একটা নাউন, ঠিক আছে। ওয়ান্ডার মানে কি অবিশ্বাস্য বা বিস্ময়, এটাও কি, এটা হলো আমাদের সিনোনিম, মিরাকেলের সিনোনিম। বা মার্ভেল, ঠিক আছে, মার্ভেল আশ্চর্য ঘটনা, মার্ভেল থেকে কিন্তু মার্ভেলাস ওয়ার্ডটি চলে আসছে, ঠিক আছে। মার্ভেল মানে কি, মার্ভেল মানে হলো আশ্চর্য ঘটনা, ঠিক আছে। এখন মার্ভেলের সাথে যদি আমরা ও ইউএস যোগ করে দিই, একটু আগে পড়ছিলাম না যে ও ইউএস যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। তাহলে যদি মার্ভেলাস বলি, এর সাথে মার্ভেলাস ও ইউএস, মার্ভেলাস ও ইউএস যোগ করলে মার্ভেলাস, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে মার্ভেল ছিল নাউন, কি ছিল ভাই, নাউন। নাউনের সাথে আমরা কি যোগ করে দিছি, ও ইউএস যোগ করে দিছি, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মার্ভেলাস, মার্ভেল মানে আশ্চর্য ঘটনা। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে বলো তো, যে অর্ডিনারি ইভেন্ট, স্বাভাবিক ঘটনা, আশ্চর্য হওয়ার কিছু নাই, বা রিয়ালিটি, বাস্তবতা, স্বাভাবিক ঘটনা, এটা হলো কি অ্যান্টোনিম। তারপরে দেখো যে তারপরে ওয়ার্ডটা কি আছে যে সাপোজলি। সাপোজলি মানে হলো কি সম্ভবত বা ধারণা অনুযায়ী। সাপোজলি কথাটা আসছে কি সাপোজ থেকে, সাপোজলি কথাটা কি থেকে আসছে, সাপোজ থেকে আসছে, ঠিক আছে। সাপোজলি কথা থেকে আসছে সাপোজ থেকে। আচ্ছা, ফাহমিদা বিথি বলছে যে ভাইয়া ইউনিট 6টা পড়ালে অনেক ভালো হতো। হ্যাঁ ভাই, সবই পড়াবো, সাজেশনে যা যা আছে সবই পড়াবো, কোনো কিছু বাদ যাবে না, ঠিক আছে। একটু ওয়েট করো, ধীরে ধীরে সবই পড়াবো, একদিনে তো সব পড়ানো সম্ভব না। হ্যাঁ, তাহলে সাপোজলি মানে কি সম্ভবত, এটা কি অ্যাডভার্ব। মনে রাখবা, একটা শর্ট ট্রিক্স বলে দেই, ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে চোখ বন্ধ করে অ্যাডভার্ব। ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে চোখ বন্ধ করে অ্যাডভার্ব, ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলে চোখ বন্ধ করে অ্যাডভার্ব বসাই দিলাম, ঠিক আছে, সেটা হলো কি অ্যাডভার্ব হবে। আচ্ছা, সাপোজলি হলো অ্যাডভার্ব মানে সম্ভবত, ধারণা অনুযায়ী। সাপোজ কথা থেকে সাপোজলি আসছে, তাহলে এটা কি সিমিংলি। সিমিংলি মানে আপাত দৃষ্টিতে, ঠিক আছে, আপাত দৃষ্টিতে। হ্যাঁ, ইউনিট 6 পড়াবো, সেলিমান সারি ফাহমিদা বিথি ইউনিট 6 পড়াবো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, সিমিংলি মানে হলো আপাত দৃষ্টিতে। তারপরে হলো কি বলছে যে অ্যালিগেডলি। অ্যালিগেডলি মানে কি অভিযোগ বা দাবি অনুসারে, ঠিক আছে। অ্যালিগেডলি মানে অভিযোগ বা দাবি অনুসারে। এটা তাহলে তোমার অ্যান্টোনিম কি হবে, সার্টেনলি মানে নিশ্চিতভাবে, বা ফ্যাকচুয়ালি, ফ্যাকচুয়ালি বাস্তবিক অর্থে, ফ্যাক্ট, ফ্যাক্ট থেকে আসছে হলো ফ্যাকচুয়ালি। ফ্যাক্ট মানে কি বাস্তব ঘটনা, তাহলে বাস্তবিকভাবে কি হবে, ফ্যাকচুয়ালি হবে, ঠিক আছে। সার্টেনলি মানে হলো নিশ্চিতভাবে, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো যেটা বললাম যে তোমার মেইন ওয়ার্ড যে পার্টস অফ স্পিচ থাকবে, তোমাকে অ্যান্সার কিন্তু সেই একই পার্টস অফ স্পিচ দাগাইতে হবে। তো এখানে সাপোজলি এটা ছিল অ্যাডভার্ব, এল ওয়াই ছিল। দেখো এখানে সবগুলা সিনোনিমের সাথে এল ওয়াই আছে, মানে সবগুলো কিন্তু অ্যাডভার্ব। এখানেও এল ওয়াই আছে, আমি একটু অন্য কালিতে দেখাই, ভালো বুঝবা। এখানেও এল ওয়াই ছিল, এখানেও এল ওয়াই ছিল, এখানেও এল ওয়াই ছিল, এবং এইখানেও কিন্তু এল ওয়াই ছিল, ঠিক আছে। সব জায়গায় কিন্তু এল ওয়াই ছিল, ঠিক আছে। তো আমাদের কিন্তু বোঝা লাগবে, এই জিনিসগুলো ভুল করলে চলবে। এবার কাম মানে কি, কাম মানে হলো শান্ত, আর এটা কালম উচ্চারণ করে, কালম না, এটা হলো কাম। কাম মানে হলো শান্ত, হ্যাঁ, এটা হলো কি শান্ত করা, মানে ভার। প্যাসিফাই, প্যাসিফাই মানে কি, প্যাসিফাই মানে শান্ত করা। সুথ, সুথ মানে উপশম করা। সুথ মানে কি, সুথ মানে উপশম করা। এটা বিপরীত শব্দ কি হবে, অ্যাগিটেট বা অ্যাজিটেট। অনেকে অ্যাগিটেট বলে, অনেকে অ্যাজিটেট বলে, যেটা এক সমস্যা নাই। তো অ্যাগিটেট বা অ্যাজিটেট মানে কি উত্তেজিত করা। প্রভোক মানে কি উত্তক্ত করা, প্রভোক, প্রভোক মানে উত্তক্ত করা, ট্রিগার করা, হ্যাঁ, উত্তেজিত করে দেয় একজন, উত্তক্ত করা, প্রভোক। তারপরে ওয়ার্ডটা কি আছে, ডেপিক্ট। ডেপিক্ট মুঝে বললাম চিত্রায়িত করা, ডেপিক্ট আমি বলছিলাম যে ডেপিক্টেড মানে কি চিত্রায়িত করা, বর্ণনা করা, হ্যাঁ, ডেপিক্ট।
এটা কি ভার, ঠিক আছে। এটার সিনোনিম কি হবে দেখো, বলছে যে পোর্ট্রে। পোর্ট্রে মানে কি ছবিতে ফুটিয়ে তোলা। ওই যে পোর্ট্রেট, পোর্ট্রেট কথাটা শুনছি না আমরা, যে তুমি আমার একটা পোর্ট্রেট এঁকে দাও, ওখান থেকে আসছে পোর্ট্রে, ঠিক আছে। কি আছে ভাইয়া? পোর্ট্রে। পোর্ট্রে মানে ছবিতে ফুটিয়ে তোলা। বা ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট মানে কি ব্যাখ্যা করা বা চিত্রায়িত করা। ইলাস্ট্রেট, ডেপিক্ট এগুলো মানে কি চিত্রায়িত করা। ইলাস্ট্রেট, ডেপিক্ট মানে চিত্রায়িত করা। তাহলে এর বিপরীত বা অ্যান্টোনিম ওয়ার্ড কি হবে? আচ্ছা ভাই, নেক্সট ক্লাসে ইউনিট 6 এর উপরে করায় না। আচ্ছা ঠিক আছে, যাও নেক্সট ক্লাসে ইউনিট 6 এর উপর করাবো। হ্যাঁ, তাহলে তোমরা ক্লাসটাকে শেয়ার করো। ক্লাসটা যদি 10 জনের বেশি শেয়ার করো তাহলে নেক্সট ক্লাসে ইউনিট 6 নিয়ে আসবো। সবাই একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো, তাহলে ডেপিক মানে চিত্রায়িত করা। তাহলে চিত্রায়িত কি করে? একদম হুবহু তুলে তুলে ধরে। তাহলে এটা বিপরীত শব্দ কি হবে দেখো, যে মিস প্রেজেন্ট মানে কি ভুলভাবে উপস্থান করে। মিস প্রেজেন্ট, মিস মানে হলো ভুল, মিস বিহেভ মানে কি খারাপ ব্যবহার, ভুল ব্যবহার। মিস প্রেজেন্ট মানে কি ভুলভাবে উপস্থাপন করা। তারপর কি ডিস্টোর্ট মানে বিকৃত করা। ডিস্টোর্ট মানে কি বিকৃত করা। ডিস্টোর্ট মানে বিকৃত করা, ঠিক আছে। তারপরের ওয়ার্ডটা কি আছে দেখো, ফায়ার্স। ফায়ার্স মানে কি বলতো, ফায়ার্স ফেসেস বেঙ্গল টাইগার মানে কি যে হিংস্র বা ভয়ানক আকৃতির বা চেহারার একটা বাংলা টাইগার বা বাংলা বাঘ দেখছিলাম আমরা, ঠিক আছে। ফায়ার্স হিংস্র বা ভয়ানক, ঠিক আছে। এটার দেখো যে সিনোনিম কি দেওয়া আছে, যে ফেরোসিয়াস। ফেরোসিয়াস মানে ভয়ঙ্কর। স্যাভেজ মানে হলো বন্য, ঠিক আছে। স্যাভেজ মানে কি বন্য বা হিংস্র, ঠিক আছে। ফেরোসিয়াস মানে হলো ভয়ঙ্কর। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? ভদ্র। জেন্টাল মানে কি ভদ্র। মিল্ড মানে কি, মিল্ড বা মাইল্ড, অনেকে মিল্ড বলে অনেকে মাইল্ড বলে। মাইল্ড মানে কি শান্ত। এগুলো কি সব অ্যান্টোনিম। তারপর আছে কি দেখো, অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে দৃশ্যমান। অ্যাপারেন্ট মানে কি ভাইয়া? অ্যাপারেন্ট মানে দৃশ্যমান। তাহলে এটা সিনোনিম কি হবে? অবভিয়াস মানে সুস্পষ্ট। অবভিয়াস মানে কি সুস্পষ্ট। এখন এটা হলো অ্যাডজেক্টিভ। এখন এটার সাথে যদি অবভিয়াসের সাথে যদি এলয় যুক্ত করে দাও, অবভিয়াসলি, তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝে বললাম যে এলয় থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, তাহলে অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে দৃশ্যমান। এভিডেন্ট মানে কি স্পষ্ট। অবভিয়াস মানে সুস্পষ্ট। তাহলে স্পষ্টর বিপরীত শব্দ কি হতে পারে? হিডেন মানে কি লুকায়িত রাখা, ঠিক আছে। হিডেন মানে কি লুকায়িত, একটা জিনিস লুকানো আছে মানে কি হিডেন, ঠিক আছে। তারপর কি এটা হলো বিপরীত শব্দ হবে বা অ্যান্টোনিম হবে। তারপর কি অ্যাবসিকিউর, ঠিক আছে। অবসিকিউর বা অ্যাবসিকিউর যেটাই বলো। অবসিকিউর মানে কি অস্পষ্ট। অবসিকিউর মানে কি অস্পষ্ট। অবসিকিউর মানে, অবসিকিউর মানে কি অস্পষ্ট। তারপরে যেটা বললাম থ্রেটেন মানে কি হুমকি স্বরূপ বা হুমকি দেওয়া। থ্রেটেন, থ্রেটেন মানে কি হুমকি দেওয়া, এটা একটা কি ভার। থ্রেটেন মানে কি হুমকি দেওয়া, এটা একটা ভার, ঠিক আছে। তাহলে এটার সিনোনিম কি হবে? যে ইন্টিমিডিয়েট। ইন্টিমিডিয়েট, ইন্টিমিডিয়েট মানে কি ভয় দেখানো। ইন্টিমিডিয়েট মানে কি ভয় দেখানো। তারপর কি হইতে পারে? যে মেনাক বা মেনাস, অনেকে মেনাক বলে অনেকে মেনাস বলে, ঠিক আছে। তো সমস্যা নাই, প্রোনাউন্সিয়েশন যাই হোক, ওয়ার্ডটা মনে রাখা আমাদের মেইন টার্গেট। যে মেনাক বা মেনাস মানে হলো ভীতি প্রদর্শন করা। ইন্টিমিডিয়েট মানে ভয় দেখানো। ইন্টিমিডিয়েট মানে কি ভয় দেখানো। মেনাস মানে কি ভীতি প্রদর্শন করা। তারপর আসে হলো প্রোটেক্ট। প্রোটেক্ট মানে রক্ষা করা। তারপর কি আসে? যে রিঅ্যাসিওর। রিঅ্যাসিওর বা রিঅ্যাসিওর মানে কি আশ্বস্ত করা। রিঅ্যাসিওর বা রিঅ্যাসিওর মানে আশ্বস্ত করা। তারপরে দেখো বলছে যে বর্ডারিং। বর্ডারিং মানে কি সীমান্তবর্তী। বর্ডারিং এরিয়া, সীমান্তবর্তী এরিয়া, ঠিক আছে। তারপরে এটার সিনোনিম কি হতে পারে? অ্যাডজয়নিং, ঠিক আছে। অ্যাডজয়নিং মানে সংলগ্ন। তারপরে কি নেইবারিং। নেইবারিং মানে কি পার্শ্ববর্তী। নেইবার থেকে নেইবারিং কথাটা আসছে, ঠিক আছে, পার্শ্ববর্তী। তো এটা অ্যান্টোনিম কি হতে পারে? ডিস্টেন্ট মানে দূরবর্তী। রিমোট মানে সুদূর। রিমোট মানেও কি দূরে। রিমোট মানেও দূরে, ডিস্টেন্ট মানেও দূরে। তারপর সে কাল্টিভেট মানে কি চাষাবাদ করা। এটা একটা ভার্ব। এটা সিনোনিম কি হতে? ফার্ম মানে কি কৃষিকাজ করা, ঠিক আছে। আমি একটা ফার্ম দিচ্ছি মানে কি আমি কৃষিকাজ করতেছি। গ্রো মানে ফলানো, এটাও কি, এটাও কাল্টিভেটের সিনোনিম। তারপরে অ্যান্টোনিম কি হতে পারে? নেগলেক্ট মানে অবহেলা। অবহেলা করা মানে কোনো কাজ করে না, চাষাবাদ করে না। নেগলেক্ট ফালায় রেখা দিচ্ছে, পতিত রেখা দিচ্ছে। নেগলেক্ট। ডেস্ট্রয় মানে নষ্ট করা, ঠিক আছে। ডেস্ট্রয় মানে কি নষ্ট করা, এটা বলে কি অ্যান্টোনিম। তারপর কি বলছে? যে কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে ফলাফল স্বরূপ, অতএব, ফলে। হ্যাঁ, কনসিকুয়েন্টলি অ্যাডভার্ব। বুঝে এলয় আছে লাস্টে, এলয় থাকলে অ্যাডভার্ব। তো এটার কি হবে? এটার সিনোনিম হবে দেয়ার ফর। আমরা তখন দরখাস্ত লিখি বা অ্যাপ্লিকেশন লিখি, আমরা নিচে লিখি দেয়ার ফর, তাই না? মানে কি সুতরাং। অ্যাজ এ রেজাল্ট মানে কি যার ফলাফলে, যার ফলাফল স্বরূপ। অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ। তো এটা অ্যান্টোনিম কি হবে? হ্যাঁ, ইনসেপশনালি মানে শুরুতে। ইনসেপশনালি মানে কি শুরুতে।
আমরা দেখলাম ফলাফল স্বরূপ, ফলাফল কখন একদম শেষে পাই, তাহলে শুরুতে যেটা সেটা কি অ্যান্টোনিম হবে। ইনসেপশনালি মানে হলো কি শুরুতে, এটা হলো কি আমাদের অ্যান্টোনিমস ইনসেপশনালি। হ্যাঁ, আর একটা হতে পারে কজালি। ঠিক আছে, কজালি মানে কি কারণ স্বরূপ, কজ থেকে কজালি আসছে। ঠিক আছে, কজ থেকে কজালি আসছে, কজালি মানে হলো কারণ স্বরূপ। তারপরে প্রোটেকশন মানে সুরক্ষা, এটা একটা নাউন, ওই যে লাস্টে শোন আছে, শোন থাকলে নাউন আমরা জানি। ডিফেন্স মানে প্রতিরক্ষা, সেফটি মানে নিরাপত্তা, এগুলো সব হলো কি সিনোনিম। অ্যান্টোনিম কি হইতে পারে বিপদ, ডেঞ্জারাস মানে ডেঞ্জারাস কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তো এটা আমাদের লাগবে নাউন, তার মানে কি ডেঞ্জার লাগবে, তাই না? তো ডেঞ্জার মানে কি বিপদ। তো ওয়ার্ড তোমার অপশনে ডেঞ্জারাস ডেঞ্জার দুইটা থাকলে কি দিবা, অবশ্যই ডেঞ্জার দাগায় দিয়ে আসতে হবে, আমাদের নাউনটা দাগাই দিয়ে আসতে হবে, কারণ প্রোটেকশনটা নাউন, তাই আমাদের উত্তর কি দাগাইতে হবে, নাউন দাগাইতে হবে, ডেঞ্জার দাগাইতে হবে, আবার কেউ ডেঞ্জারাস দাগাই দিয়ে আসুন। তারপর কি আছে ইনসিকিউরিটি, ইনসিকিউরিটি মানে কি অনিরাপত্তা। ডেঞ্জার মানে বিপদ, ইনসিকিউরিটি মানে কি অনিরাপত্তা। প্রিজার্ভ মানে কি সংরক্ষণ করা, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, একটা ভার্ব, এটা সিনোনিম কি কনজার্ভ, কনজার্ভ মানে কি সংরক্ষণ করা। মেইনটেইন মানে বজায় রাখা, মেইনটেইন মানে কি, মেইনটেইন মানে বজায় রাখা, কনজার্ভ মানে সংরক্ষণ করা। তাহলে তুমি সংরক্ষণ করতেছো, মেইনটেইন করতে, এটা বিপরীত শব্দ কি হতে পারে, অপচয় করা, ওয়াস্ট, বর্জন করা, অ্যাবান্ডন। ঠিক আছে, তাহলে ওয়াস্ট মানে কি অপচয় করা, অ্যাবান্ডন মানে কি বর্জন করা, অ্যাবান্ডন মানে বর্জন করা, ওয়াস্ট মানে অপচয় করা। তারপরের ওয়ার্ডটা কি আছে লিটারেচার, লিটারেচার মানে কি সাহিত্য। ঠিক আছে, সাহিত্য, এটা সিনোনিম কি হতে পারে রাইটিংস মানে লিখিত রচনা, লেটার্স মানে অক্ষরবিদ্যা। তাহলে এইটার বিপরীত শব্দ কি হইতে পারে, ইগনোরেন্স মানে অজ্ঞতা। ঠিক আছে, তারপর কি ইলিটারেসি মানে নিরক্ষরতা, ইলিটারেসি মানে কি, ইলিটারেসি মানে নিরক্ষরতা। ঠিক আছে, সাহিত্য, লিটারেচার মানে সাহিত্য মানে বুঝাইতেছে যে পড়াশোনা রিলেটেড কিছু, শিক্ষিত কোনো কিছু। এই জন্য দেখো যে সিনোনিম কি বলছে যে রাইটিং এবং লেটার, এবং তার বিপরীত শব্দ কি হবে, পড়াশোনা নাই, মূর্খ, এই টাইপের, মূর্খ বা অজ্ঞতা এই টাইপের কিছু, যেমন ইলিটারেসি বা ইগনোরেন্স। ঠিক আছে, এগুলো হলো কি, এগুলো হলো অ্যান্টোনিম, তাই না? এবং দেখো এই যে ওয়ার্ডের শেষে এএনসি থাকলে, ওয়ার্ডের শেষে যদি এএনসি থাকে তাহলে কিন্তু সেটা নাউন হয়, এসিওয়াই থাকলে নাউন হয়, এগুলো মনে রাখবা। ঠিক আছে, এগুলো কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে লাগে। তাহলে বলো তো ভাই সবগুলো ওয়ার্ড মিনিং বুঝছো কিনা, একদম ক্লিয়ার কিনা? সবগুলো ক্লিয়ার থাকে তাহলে আমরা এখন এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, এমসিকিউ সলভ করো, তোমরা ধাপ মনে করো যে জাস্ট আমি কোশ্চেনগুলো করবো, তোমরা জাস্ট অ্যান্সার বলে দিবা। ঠিক আছে, যে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে। তো প্রথম প্রশ্নটা কি বলছে ভাইয়া, দেখো যে হু ওয়াজ গাজী পীর অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ড, লিজেন্ড অনুসারে গাজী পীর কে ছিলেন? তো আমরা জানি গাজী পীর কি ছিল, এই হিন্দু প্রিস্ট, হিন্দু ছিলেন, তো এই হিন্দু তো কথায় আসে না, হিন্দু প্রিস্ট তো কথাই ছিল না। এ বুদ্ধিস্ট মঙ্ক না, বুদ্ধিস্ট তো ছিলেন, এ মুসলিম সেইন্ট, আর একটা কি ছিল ইউরোপিয়ান ট্রাভেলার, আমরা জানি সে একজন মুসলিম সাধক ছিলেন, তার মানে কি এই মুসলিম সেইন্ট, এটা হলো আমাদের রাইট অ্যান্সার, এটা হলো কি আমাদের রাইট অ্যান্সার, তাই না? তারপর কি বলছে, হোয়াই ডিড গাজী পীর রিপোর্টেডলি স্প্রেড ইসলাম, তার মানে কি গাজী পীর কোথায় ইসলাম প্রচার করেছিল? নর্দার্ন বেঙ্গল, এটা নর্দার্ন বেঙ্গল নাকি ক্লোজ টু দ্য সুন্দরবনস, ঢাকা সিটি নাকি আসাম রিজিয়ন? আমরা পড়ছিলাম যে সুন্দরবনের কাছাকাছি যে এরিয়াটা আছে, এলাকাটা যে আছে, ঠিক আছে, নিয়ারেস্ট রিজিয়ন অফ সুন্দরবনস, তার মানে সুন্দরবনের কাছাকাছি এলাকাতে সে ইসলাম প্রচার করেছিল, তার মানে কি ক্লোজ টু দ্য সুন্দরবন, এটা মনে রাখবা। তারপর বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডোকাইল মিন ইন দ্য প্যাসেজ, ডোকাইল মানে কি পড়ছিলাম যে অনুগত করা, শান্ত করা, তাই না? তাহলে এখানে কি, এখানে বলছে ডোকাইল মিনস, তার মানে কি সিনোনিম চাইছে, তাহলে ডোকাইলের সিনোনিম কি হবে? ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ওয়াইল্ড মানে হিংস্র, সাবমিসিভ অর জেন্টেল, জেন্টাল মানে শান্ত, সাবমিসিভ মানে কি ভদ্র, অ্যাংরি মানে রাগী, তার মানে কি সাবমিসিভ বা জেন্টাল হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি না? তারপর কি বলছে, হাউ ইজ গাজী পীর ইউজুয়ালি ডেপিক্টেড ইন স্ক্রল পেইন্ট, স্ক্রল পেইন্টে তাকে কিভাবে দেখা যাইতো? ওই যে একটা হিংস্র বাঘের উপর চড়ে হাতে স্নেক নিয়ে দাঁড়ায় আছে, বসে আছে, একটা বাঘের পিঠে চড়ে হাতে স্নেক বা সাপ নিয়ে বসেছিল। ঠিক আছে, এই যে এখানে সি নাম্বারে দেখো রাইডিং আ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার। ঠিক আছে, ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। তার 5 নাম্বারে কি বলছে দেখো, হোয়াট ডাজ গাজী পীর হোল্ড ইন হিজ হ্যান্ড ইন দ্য পেইন্টিং, তার মানে তার হাতে কি থাকতো? ওই যে বললাম যে বাঘের উপরে বসে হাতে কি নিয়ে থাকতো? সাপ নিয়ে থাকতো, তার মানে কি এই স্নেক, এই স্নেক হলো রাইট অ্যান্সার। তারপর কি বলছে দেখো, যে হুইচ অ্যানিম্যাল
থ্রেটেন দ্য পিপল অফ দ্য ওয়াটারি জঙ্গল রিজন। ওই যে সুন্দরবনের কাছাকাছি, সুন্দরবন মানে সুন্দরবন না সরি, তোমার হলো বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলের কাছাকাছি এরিয়াতে যেখানে অনেক কি ছিল, খাল বিল ছিল, ওইখানকার মানুষজন কিসের জন্য ভয় পাইতো? ক্রোকোডাইল মানে কি কুমিরের জন্য ভয় পাইতো না, এই জন্য ক্রোকোডাইল হবে এখানে রাইট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা। তারপর কি বলছে, দ্য টার্ম ওয়াটারি জঙ্গল রেফার্স টু, ওয়াটারি জঙ্গল বলতে আসলে কি বোঝায়? এ ড্রাই ডিজার্ট মানে কি, এটা কি ড্রাই মানে শুকনা কোনো জঙ্গল বোঝায়? এ রিজিয়ন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিকস, এ ডিপ মাউন্টেন কেভ মানে কি, মাউন্টেন কেভ মানে কি পাহাড় অঞ্চল বোঝায়? এ মেন ম্যাড লেক একজন মানুষের তৈরি খাল বা পুকুরকে বোঝায় না। বি নাম্বার অ্যান্সার কি বলছে, যে এ রিজিয়ন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক, ঠিক আছে, যেখানে খাল বিলে ভরপুর একটা এলাকা, সেটাকে কি বোঝায়? ওয়াটারি জঙ্গল, তাই না? আমরা এটা পড়ে আসছি। তারপর কি বলছে, হোয়াই ওয়ার প্রেডাটরি অ্যানিমালস কেপ্ট উইথিন বাউন্ডস, শিকারী প্রাণীগুলো কেন নিয়ন্ত্রণে থাকতো? বুঝে বললাম যে গাজী পীরের সতর্কতা, ঠিক আছে, অ্যালার্ট এবং কি ভিজিল্যান্ট প্রেজেন্স, সতর্কতা এবং ভিজিল্যান্ট প্রেজেন্স মানে কি তার সজাগ উপস্থিতি। অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে হলো সতর্কতা, এবং ভিজিল্যান্ট প্রেজেন্স মানে কি সজাগ উপস্থিতি, আমরা পড়ে আসছি এটা, তাই না? বিকজ অফ গাজী পীরস অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, গাজী পীরের সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে শিকারী প্রাণীগুলো সতর্কতা কি নিয়ন্ত্রণে থাকতো। তারপর কি বলছে 9 নাম্বার এমসিকিউতে, হট এনাবলড ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট, মানে গ্রামবাসীদের জঙ্গলের কাছাকাছি বসবাস করতে কে সহায়তা করেছিল? এনাবল মানে হচ্ছে সহায়তা করা বা উৎসাহিত করা, কে করেছিল? গাজী পীর, তাই না? তাহলে গাজী পীরস প্রোটেক্টিভ পাওয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্ন কি বলছে, হোয়াই ডিড পিপল পে টু গাজী পীর, গাজী পীরের কাছে কি প্রার্থনা করতো? প্রোটেকশন প্রার্থনা করতো মানুষজন, এটা আমরা পড়ে আসছি যে ফর প্রোটেকশন ফ্রম দ্য ওয়াইল্ড এনিম্যালস, হিংস্র প্রাণীদের কাছ থেকে প্রোটেকশন পাওয়ার জন্য, ঠিক আছে, নিরাপত্তা পাওয়ার জন্য গাজী পীরের কাছে ওই এলাকার লোকজন প্রার্থনা করত। তারপর কি বলছে, হোয়ার আর সাম গাজী পজ স্ক্রলস প্রিজার্ভ, এই যে কিছু আমরা একদম প্যাসেজের লাস্ট লাইনে পড়ছিলাম যে গাজী পীরের কিছু পটচিত্র কোথায় সংরক্ষিত আছে? যে ব্রিটিশ মিউজিয়াম, এটা এখানে অ্যান্সার হবে, হ্যাঁ, দ্য ব্রিটিশ মিউজিয়াম। তারপর 12 নম্বরে কি বলছে, দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন, গাজী পীরের স্টোরিটা কোথায় প্রিজার্ভ আছে, কোথায় সংরক্ষিত আছে? আমরা পড়ছিলাম আমরা ফক লিটারেচার অ্যান্ড আর্ট, লোকসাহিত্য এবং শিল্পকলাতে, ফক লিটারেচার অ্যান্ড আর্ট, লোকসাহিত্য এবং শিল্পকলাতে সংরক্ষিত আছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ভিজিল্যান্ট, ভিজিল্যান্ট শব্দের বিপরীত শব্দ কি? ভিজিল্যান্ট শব্দের বিপরীত শব্দ কি বলো তো? ভিজিল্যান্ট মানে কি? ভিজিল্যান্ট মানে একটু আগে পড়ে আসছি আমরা যে সজাগ, ভিজিল্যান্ট মানে কি সজাগ, তার মানে কি এর বিপরীত শব্দ কি হবে? যে সজাগ না, সতর্ক না, মানে কি কেয়ারলেস, কেয়ারলেস হবে এর অ্যান্টোনিম। তারপর কি বলছে দেখো, যে হোয়াট ডাজ পার্টস রেফার টু, পার্ট বলতে কি বোঝানো হয়? ওই যে স্ক্রল পেইন্টিং, পার্ট মানে কি স্ক্রল পেইন্টিং, আমি একটু আগে বলছি যে পার্ট আর স্ক্রল পেইন্টিং দুইটা কিন্তু সিনোনিমস। পার্ট মানে কি পটচিত্রই হলো স্ক্রল পেইন্টিং, হ্যাঁ, আচ্ছা। তারপরে 15 নাম্বার এমসিকিউতে কি বলছে, দ্য রিজিয়ন নিয়ার টু দ্য সুন্দরবন ইজ ডেসক্রাইবড অ্যাজ, সুন্দরবনের কাছাকাছি যে এলাকাটা সেটা কিরকম, সে অঞ্চলটা কিরকম, কিভাবে এই গল্পে ডিসক্রাইব করা হয়েছে, বর্ণনা করা হয়েছে? আমরা বললাম না যে সে এলাকাটা আসলে ওয়াটারি জঙ্গল, মানে জলা জঙ্গলে ভরা, এরকম অনেক কি আছে, খাল বিল আছে, জলা জঙ্গলে ভরা, তাহলে কি এ ওয়াটারি জঙ্গল হবে রাইট অ্যান্সার, এ ওয়াটারি জঙ্গল। তারপর কি বলছে, হাউ ডিড গাজী পীর ট্রিট ডেঞ্জারাস অ্যানিমেল, গাজী পীর বিপজ্জনক প্রাণীগুলোর সাথে কেমন আচরণ করতেন, ঠিক আছে, কিভাবে আচরণ করতেন? কি বলছে দেখো, যে হি কামড দেম অ্যান্ড মেড দেম ডোকাইল, তার মানে কি গাজী পীর হিংস্র প্রাণীগুলোকে শান্ত করতো, কাম দেম মানে কি শান্ত করতো, অ্যান্ড মেক দেম ডোকাইল, তাদেরকে অনুগত করতো, বশ করতো। ডোকাইল মানে অনুগত করা বা বশ করা, ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার। তারপর কি বলছে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে কি? ইন্ডিজেনাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে হলো মানে নিজের এলাকা, ঠিক আছে, নিজের এলাকা মানে দেশীয় এই টাইপের, ঠিক আছে। ও ইউএস আছে, ও ইউএস থাকলে কোন পার্টস অফ স্পিচ বলো তো? একটু আগে পড়াইছি, সবাই একটু কমেন্ট করে জানাও যে ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে কোন পার্টস অফ স্পিচ। তাহলে ইন্ডিজেনাস এটার কি মিনিং কি হবে, সিনোনিম কি হবে? নেটিভ অর লোকাল, তাই না? নেটিভ অর লোকাল মানে কি নিজের এলাকা বা দেশীয়, আঞ্চলিক, নেটিভ অর লোকাল আঞ্চলিক, ঠিক আছে, আচ্ছা। এবার 18 নম্বর কি বলছে, যে হুইচ সি বর্ডার্স দ্য রিজিয়ন ওয়ার গাজী পীর স্প্রেড, ঠিক আছে, তার মানে কি যে গাজী পীর যে অঞ্চল ইসলাম প্রচার করেছিল তার সীমান্তে কোন সাগর অবস্থিত? হুইচ সি,
উইথ সি বর্ডার্স দ্য রিজিয়ন হোয়ার গাজীপুর স্প্রেড ইসলাম, মানে গাজীপুর যে অঞ্চলে ইসলাম স্প্রেড করছে, ছড়ায় দিছে, সে অঞ্চলে কোন সাগর আছে? আমরা বলছিলাম যে বে অফ বেঙ্গল, ঠিক আছে, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, তাই না? তারপরে 19 নম্বরে কি বলছে? আচ্ছা উপরে গেলে মনে আমার ছবির জন্য দেখা যায় না, তাই না? আচ্ছা এই যে দেখানিও এখানে। তারপর 19 নম্বরে কি বলছে দেখো যে হাউ ইজ দ্য বেঙ্গল টাইগার ডিসক্রাইবড ইন দ্য টেক্সট। ওই যে ফায়ারসি কি বলছে যে ফায়ার্স লুকিং, মানে রাগী চেহারা, ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, তাই না? এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কি বলছে দেখো যে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ গাজী পীরস প্রেজেন্স অন কাল্টিভেশন। ঠিক আছে, চাষাবাদের ক্ষেত্রে গাজী পীরের মানে প্রভাব কিরকম ছিল, মানে চাষাবাদের ক্ষেত্রে গাজী পীর কিভাবে হেল্প করছে এটা জানতে চাইছে আলটিমেটলি। তো এখানে দেখো কি বলছে যে ইট এনাবলড ভিলেজার্স টু কাল্টিভেট দেয়ার ল্যান্ড। ওই যে বললাম যে প্রথম দিকে যেহেতু হিংস্র প্রাণীদের আক্রমণ বেড়ে গেছিল, এই জন্য মানুষজন জঙ্গলের কাছাকাছি যাইতো না, জঙ্গলের কাছাকাছি তাদের জমি জমা ছিল, এগুলোতে চাষাবাদ করতো না। তো গাজী পীর কি করতো? কাল্টিভেশনের ক্ষেত্রে তাদের বলতো যে তোমরা যাও জঙ্গলের কাছাকাছি থাকো এবং সেখানকার জমি জমাগুলো চাষাবাদ করা শুরু করো। এই জন্য বলছে কি বি নাম্বার অপশন যে ইট এনাবল ভিলেজার্স টু কাল্টিভেট দেয়ার ল্যান্ডস। ঠিক আছে, আচ্ছা বলো তো সবগুলো পারছো কিনা? তার মানে এখন তোমাকে এই প্যাসেজ থেকে যে প্রশ্ন পরীক্ষা দিই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তো একটু কমেন্ট করে জানাও যে ভাই ক্লিয়ার কিনা। এখন আমরা দেখবো যে অ্যান্সার কোয়েশ্চেন। ঠিক আছে, অ্যান্সার কোয়েশ্চেন। তো দেখো যেখানে অ্যান্সার কোয়েশ্চেন কি কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ডিড গাজী হ্যাভ। গাজীর কি কি অলৌকিক ক্ষমতা বা অসাধারণ ক্ষমতা ছিল বলো তো? আমরা অলরেডি পড়ে আসছি না যে সে হিংস্র প্রাণীদের অনুগত করত, তারপর কি করতো যে মানুষকে কুমিরের হাত থেকে রক্ষা করত। ঠিক আছে, এই যেগুলোই তো মনে করো যে তার মনে করো কি বলে যে অসাধারণ ক্ষমতা ছিল, এগুলো জাস্ট লিখে দিবা। তো এখানে কিছু জিনিস তোমার মাথায় রাখা লাগবে যে প্রশ্নটা তোমাকে কোন টেন্সে করা হয়েছে। প্রশ্নটা তোমাকে যে টেন্সে করা হবে তোমাকে অ্যান্সারটাও ঠিক একই টেন্সে দেওয়া লাগবে। এখানে বলছে হোয়াট কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ডিড গাজী হ্যাভ। ডিড আছে তার মানে কি এটা অবশ্যই পাস্ট ফর্মে আছে, মানে গাজীর কি ধরনের অসাধারণ ক্ষমতা ছিল, তার মানে কি তোমাকে অবশ্যই এটা পাস্ট ফর্মে অ্যান্সার করতে হবে। সেই জন্য তাকে অ্যান্সারটা শুরু হয়েছে কি গাজী ওয়াজ। ঠিক আছে, গাজী ওয়াজ ক্রেডিটেড, কৃতিত্ব দেওয়া হয় কি জন্য? উইথ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্স লাইক কি ধরনের? কামিং ডেঞ্জারাস অ্যানিমালস মানে হিংস্র প্রাণীদের শান্ত করা, মেকিং দেম ডোকাইল তাদেরকে অনুগত করা বা বশ করা, অ্যান্ড ফাইটিং ক্রোকোডাইলস টু প্রোটেক্ট পিপল মানে কি যে কুমিরের সাথে লড়াই করেছিল মানুষদেরকে কি করার জন্য? সেভ করার জন্য, প্রোটেক্ট করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। এগুলা কি মুখস্থ করার কিছু আছে? কোশ্চেন অ্যান্সার, এই যে তোমাদের প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, সবগুলো অ্যান্সার তুমি প্যাসেজে পেয়ে যাবা, জাস্ট তোমাকে ফরমেশনটা ঠিক রাখা লাগবে। ফরমেশনটা কি ভাইয়া? তোমাকে দেখা লাগবে যে প্রশ্নটা কোন টেন্সে আছে, যে টেন্সে থাকবে তোমাকে সেই টেন্সে অ্যান্সারটা করতে হবে। এটা হলো ফরমেশন। ফরমেশনটা মেইনটেইন করলে তুমি ফুল মার্কস পাবা। বাদ বাকি তুমি যখন এই যে প্যাসেজটা আমরা অলরেডি পড়ছি বাংলা মিনিং সহ, তোমাকে প্যাসেজ আটকাইতে পারবে না। এখান থেকে যে প্রশ্ন তোমাকে দিক তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। তাহলে 1 নম্বর প্রশ্ন তোমরা পেরা গেল অলরেডি। দেখো 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটু অন্য গালি দিই বুঝতে সহজ হবে, লালের সাথে লাল মিলে যাচ্ছে তাই না? আচ্ছা দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে যে হোয়াট ওয়াজ দ্য জিওগ্রাফিক্যাল নেচার অফ দ্য রিজিয়ন হোয়ার গাজী পারফর্ম হিজ মিরাকল। মানে গাজী যে এলাকাতে তার অলৌকিক কাজগুলা করেছিল সে অঞ্চলে ভৌগোলিক প্রকৃতি কেমন ছিল এটা কি তোমাকে বইলা দেওয়া লাগবে? তুমি জানো না যে এখানে জলা জঙ্গল ছিল, অনেক ক্যানেলস অ্যান্ড ক্রিক ছিল, এগুলো এখানে বলছে। ঠিক আছে, দেখো দ্য রিজিয়ন ওয়াজ ক্লোজ টু দ্য সুন্দরবনস অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল। তার মানে কি প্রথম কথা হলো যে এটা কোন জায়গায় ছিল, অবস্থানটা কোথায়? আমরা জানছিলাম যে অবস্থানটা সুন্দরবনের কাছাকাছি এবং বঙ্গোপসাগরের কাছাকাছি। এজন্য বলছে কি দ্য রিজিয়ন ওয়াজ ক্লোজ টু দ্য সুন্দরবন অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল। তার মানে কি সুন্দরবন এবং বঙ্গোপসাগরের কাছাকাছি। তারপর এলাকাটা কেমন ছিল? যে ফুল অফ ক্যানেল অ্যান্ড ক্রিক্স, আমরা অলরেডি পড়ে আসছি, এবং কি দ্য কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল অ্যান্ড কাইন্ড অফ ফর্মিং আ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি না, আলাদা করে মুখস্থ করা কি আছে? অনেকে কি করে ছোট্ট একটা প্রশ্ন 1-2 মার্কের অ্যান্সার, তুমি অ্যান্সার লিখতেছো 5 লাইন 6 লাইন, লাভ নাই ভাইয়া। 2টা জিনিস মনে রাখবা, প্যাসেজ থেকে এক্সাক্ট ইনফরমেশনটা তোমাকে লেখা লাগবে, 2 নম্বর কথা টেন্সটা ঠিক রাখা লাগবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ওই 5-6 লাইন লেখা লাভ নাই, তুমি 2 লাইন লেখো,
ফুল মার্ক পেয়ে যাবো, সমস্যা না। 3 নম্বর প্রশ্নে কি বলছে, why do you think was Ghazi admired in parts of rural Bangladesh for a long time? তার মানে why do you think, আপনার কেন মনে হয়, was Ghazi admired in parts of rural Bangladesh for a long time, যে গাজী দীর্ঘকাল ধরে গ্রামীণ বাংলাদেশের কিছু অংশে প্রশংসিত বা সমাদৃত ছিলেন? কি জন্য ছিল বলতো? কারণ কি, তার অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরবা শেষ। তো যে এখানে বলছে যে কারণ গাজী ওয়াজ অ্যাডমায়ার্ড বিকজ, আমরা জানি যে হয় দ্বারা যে প্রশ্নগুলো শুরু হয় সেই অ্যান্সারগুলোতে আমরা বিকজ ইউজ করি, তাই না? এটা তো আমরা একদম শুরু থেকে পড়ে আসতেছি। এই ফরমেশনগুলো ঠিক রাখবা, যে হয় দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয় WH ওয়ার্ড এবং স্পেসিফিকভাবে WH কোন ওয়ার্ড, হোয়াই দ্বারা যখন প্রশ্ন করবে আমরা সেই অ্যান্সারে বিকজ ইউজ করব, হ্যাঁ। তো গাজী ওয়াজ অ্যাডমায়ার্ড বিকজ, কি জন্য? হিজ অ্যালার্ট প্রেজেন্স কেপ্ট প্রিডেটরি অ্যানিমালস অ্যাওয়ে, মানে যে বললাম তার কি কি কাজ করেছিল সেগুলো শুধু তুলে ধরবো। এনেবলিং ভিলেজার্স টু লিভ সেফলি নিয়ার ফরেস্ট অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, তার মানে কি, যে ক্ষতিকর বা হিংস্র প্রাণীগুলোকে দূরে রাখতো, বসে রাখতো এবং গ্রামবাসীদেরকে কি করতো, জঙ্গলের কাছাকাছি চাষাবাদ করার জন্য উদ্বুদ্ধ করেছিল। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। তারপরে যাই আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4-এ কি বলছে ভাইয়া দেখো, যে কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য ডিফারেন্ট আর্ট ফর্মস in which the myths of Ghazi is kept alive in Bangladesh and even outside the country? তার মানে কি, কোন কোন ভিন্ন শিল্পরূপের মাধ্যমে বাংলাদেশ এবং এমনকি দেশের বাইরেও গাজীর উপাখ্যানকে বাঁচিয়ে রাখা হয়? ওই যে বললাম যে গাজীর, আমরা একদম প্যাসেজের লাস্টে যে পড়লাম যে গাজীর কি কি কাজ, মানে গাজীর এই ইতিহাসগুলো কিসের কিসের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়। যেমন আমরা পড়লাম যে ফক লিটারেচার, লোকসাহিত্য, তারপরে কি যে ইন্ডোজিনাস থিয়েটার, ঠিক আছে, মানে কি নাট্যমঞ্চ, ঠিক আছে, তারপর পেইন্টিং, স্কল পেইন্টিং, ঠিক আছে, পাট স্কল পেইন্টিং, পটচিত্রের মাধ্যমে, এগুলোর মাধ্যমে তো আসলে এই গাজী পীরের যে ইতিহাসগুলো এগুলো আসলে কি রক্ষা করে রাখা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে, এটা এখানে জানতে চাইছে। ঠিক আছে, যে দ্য মিথ অফ গাজী ইজ কেপ্ট অ্যালাইভ, ঠিক আছে, থ্রো কিসের মাধ্যমে, থ্রো ফক লিটারেচার, ঠিক আছে, লোকসঙ্গীত, তারপর কি স্ক্রল পেইন্টিংস, তারপর কি ইন্ডিজিনাস লিটারেচার অ্যান্ড মিউজিয়াম কালেকশন থ্রোস লাইক, বিদেশে কি কি ছিল, যেমন ব্রিটিশ কাউন্সিল না, ব্রিটিশ মিউজিয়াম, হ্যাঁ, তো ব্রিটিশ মিউজিয়ামেও কি ছিল, তার পটচিত্র সংরক্ষিত ছিল। তো এইগুলো কিন্তু এখানে অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যায়, প্রশ্ন নম্বর 5, হু ওয়াজ গাজী পীর অ্যাকর্ডিং টু মিথস অ্যান্ড লিজেন্ড অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ মেইন মিশন? এটা কি পড়ানো লাগবে বলো তো? একদম ইজি না, যে গাজী পীর কে ছিল? যে গাজী পীর কে ছিল? গাজী পীর ওয়াজ আ মুসলিম সেন্ট, একজন মুসলিম সাধক ছিল। তারপর কি বলছেন, হোয়াট ওয়াজ হিজ মেইন মিশন, তার মেইন মিশন কি ছিল? তার মেইন মিশন ছিল ধর্ম প্রচার করা, ইসলামকে প্রচার করা। তারপর এটা এখানে বলছে যে হিজ মেইন মিশন ওয়াজ টু স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল, ঠিক আছে, ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন। তার মানে কি, সুন্দরবনের ওই এরিয়াতে ইসলামকে প্রচার করায় তার মেইন মিশন ছিল। একদম ইজি। 6 নম্বর প্রশ্নে কি বলছে, যে হাউ ইজ গাজী ডিপিক্টেড ইন স্ক্রল পেইন্টিং অ্যান্ড হোয়াট ডাজ দিস ডিপিকশন সিগনিফাই? পটচিত্রে গাজীকে কিভাবে চিহ্নিত করা হয়েছে এবং চিত্রটি কি নির্দেশ করে? ওই যে বললাম যে একটা বাঘের উপরে বসেছিল এবং হাতে সাপ নিয়েছিল, এটাই অ্যান্সার। এখানে বলছে দেখো যে গাজী পীর ইজ ডিপিক্টেড রাইডিং এ ফায়ার্স বেঙ্গল টাইগার উইথ এ স্ন্যাক ইন হিজ হ্যান্ড। তার মানে কি, যে সে কিভাবে ছিল, একটা হিংস্র বাঘের পিঠের উপরে ছিল, হাতে ছিল স্নেক, এবং তার কি, তাকে দেখে মনে ছিল সে কোনো বিপদেই নাই। এই যে এখানে বলছে যে উইদাউট এনি অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার। ঠিক আছে, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। 7 নম্বরে কি বলছে দেখো, যে হোয়াই ডিড দ্য পিপল অফ দ্য সুন্দরবনস রিজিয়ন প্রে টু গাজী পীর অ্যান্ড হোয়াট ডিড দে বিলিভ? সুন্দরবন অঞ্চলে মানুষ কেন গাজী পীরের কাছে প্রার্থনা করতো? কেন বলতো? প্রোটেকশন চাইতো, এই হিংস্র প্রাণীগুলো থেকে প্রোটেকশন চাইতো। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্ড হোয়াট ডিড দে বিলিভ, এবং তারা কি বিশ্বাস করতো? এবং তারা বিশ্বাস করতো কি, যে গাজী পীর সকল হিংস্র প্রাণীগুলাকে নিজের বশে রাখতে পারে, তাদেরকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করতে পারে, এগুলো সে বিশ্বাস করতো। এটাই বলছে দেখো, দ্য পিপল প্রেড টু গাজী পীর, গাজী পীরের কাছে প্রার্থনা করতো কিসের জন্য? ফর প্রোটেকশন এগেইনস্ট ওয়াইল্ড অ্যানিমালস, ঠিক আছে, বন্য প্রাণী বা হিংস্র প্রাণীর কাছ থেকে নিরাপত্তা লাভের জন্য। দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করতো, হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স,
তার সজাগ এবং সতর্ক উপস্থিতি কেপ্ট প্রিডেটরি অ্যানিমেলস উইথিন বাউন্ডস অ্যান্ড এনশিওর দেয়ার সেফটি। ঠিক আছে, যে হিংস্র প্রাণীগুলাকে একটা সীমার মধ্যে আবদ্ধ করে রাখতো। ঠিক আছে, এটা হলো এলাকার লোকজন বা গ্রামবাসী বিশ্বাস করত। তারপর 8 নম্বর প্রশ্নে কি বলছে যে হাউ ডিড গাজীপীর হেল্প দ্য ভিলেজার্স লিড এ নর্মাল লাইফ নিয়ার দ্য ওয়াটারি জঙ্গল। গাজীপীর কিভাবে এই লোকগুলাকে নর্মাল লাইফ লিড করতে হেল্প করছে বলতো? ওই যে ডেঞ্জারাস প্রাণীগুলাকে কি করছে, বশ করছে, তারপরে ক্রোকোডাইলের হাত থেকে রক্ষা করছে। ঠিক আছে, এবং জঙ্গলের পাশাপাশি এলাকাতে কাল্টিভেট করার জন্য উৎসাহিত করছে। এইগুলা ঘুরে ফিরে এইগুলাই অ্যান্সার, তুমি এখানে পড়ে নিবা, দেখবা যে এইগুলাই অ্যান্সার। হ্যাঁ, 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখো যে হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ গাজী পট স্ক্রলস মেনশন ইন দ্য টেক্সট। মানে পাঠে বা প্যাসেজে উল্লেখিত গাজী পটের স্ক্রলগুলোর ঐতিহাসিক গুরুত্ব কি? ঠিক আছে, দেখো এখানে অ্যান্সার কি বলছে, দেখো একটু হাইলাইট করে দিই যে দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ গাজী পট স্ক্রলস, গাজী পট স্ক্রলগুলোর ঐতিহাসিক গুরুত্ব হলো ইজ দ্যাট দে আর নট অনলি পার্ট অফ লোকাল ফক আর্ট। তা এটা শুধুমাত্র লোকশিল্পেরই অংশ নয়, স্থানীয় লোকশিল্পেরই অংশ নয়, বাট হ্যাভ অলসো গেইন ইন্টারন্যাশনাল রিকগনিশন। তার মানে কি যে আন্তর্জাতিক স্বীকৃতি, রিকগনিশন মানে হলো স্বীকৃতি পাওয়া, ইন্টারন্যাশনাল রিকগনিশন মানে কি যে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া। তার মানে আমরা দেখছিলাম, আমরা প্যাসেজের একদম শেষে দেখছিলাম যে গাজীপীরের এই পটচিত্রগুলা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। তার মানে গাজীপীরের যে এই ঘটনা বা এই ঐতিহাসিক পটচিত্রগুলো এগুলো শুধুমাত্র লোকালি বা স্থানীয় লোক কি বলে যে স্থানীয় লোকশিল্পের মাঝে যে সীমাবদ্ধ তা কিন্তু না, এটা দেশের সীমা পেরিয়ে কোথায় চলে গেছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। ইন্টারন্যাশনাল রিকগনিশন মানে কি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত পাইছে, কোথায়? ব্রিটিশ মিউজিয়াম। ঠিক আছে, যেখানে বলছে যে বিং প্রিজার্ভ ইন দ্য প্রেস্টিজিয়াস ব্রিটিশ মিউজিয়াম। ঠিক আছে, প্রেস্টিজিয়াস ব্রিটিশ মিউজিয়াম। আচ্ছা, তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে যে ডেসক্রাইব দ্য এনভায়রনমেন্ট অফ দ্য রিজিয়ন হোয়ার গাজীপীর স্প্রেড ইসলাম। এটা কি পড়ানো লাগবে? অলরেডি পড়ে আসছি না আমরা। সেটা কোথায় ছিল? সেটা ছিল সুন্দরবনের কাছে। মানে এখানে আচ্ছা প্রশ্নটাকে বলি যে ডেসক্রাইব দ্য এনভায়রনমেন্ট অফ দ্য রিজিয়ন হোয়ার গাজীপীর স্প্রেড ইসলাম। গাজীপীর যে এলাকাটা ইসলাম প্রচার করেছিল সে এলাকার এনভায়রনমেন্ট মানে কি, যে পরিবেশটা কেমন ছিল বা প্রকৃতিটা কেমন ছিল। তো তুমি বলবা যে সে এলাকাটা কি ছিল, সুন্দরবন এবং বে অফ বেঙ্গল মানে কি বঙ্গোপসাগরের পাশাপাশি ছিল, ওয়াটারি জঙ্গল, জলজঙ্গল ছিল, ক্রিক্স অ্যান্ড ক্যানেল, অনেক খাল বিল ছিল। এগুলো অ্যান্সার করে দিলে কিন্তু হয়ে যায়। তো আলটিমেটলি দেখো সবগুলো অ্যান্সার তোমরা করতে পারবে। তো আমি মোট 15টা প্রশ্ন দিচ্ছি, 10টা আমি দেখাই দিলাম, আর শেষের 5টা প্রশ্ন থাকবে তোমাদের হোমওয়ার্ক। যদি এখানে অ্যান্সার আছে কিন্তু তোমরা অ্যান্সার দেখবা না, অ্যান্সার না দেখে কি করবা, জাস্ট প্রশ্নগুলো পড়বা এবং নিজে নিজে অ্যান্সার লিখবা। লেখা হোমওয়ার্ক খাতায় লিখবা, লিখে ছবি তুলবা, তুলে আমি যে গ্রুপের লিঙ্ক আমাদের টেলিগ্রামে দিয়ে দিব সে গ্রুপে কি করবা, পোস্ট করবা। ঠিক আছে, সাথে নিজের নাম, কলেজের নাম এবং এইচএসসি ব্যাচ। ঠিক আছে, সবাই কমেন্ট করে জানাও তো কারো কোনো সমস্যা আছে কিনা। দেখো আমরা কিন্তু প্যাচ একদম পড়ে ফেলছি। ঠিক আছে, একদম শেষ A to Z। তাহলে বলো যে কারো কোনো প্রবলেম আছে কিনা, ক্লিয়ার কিনা, সবাই বলো। হোমওয়ার্কটা আমি একটু লিখে দেই লাস্টে। হোমওয়ার্ক হলো লাস্ট 5 কোশ্চেন। তো একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। লাস্ট 5 কোশ্চেন হলো হোমওয়ার্ক।